গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। ঠিক এই সময়েই আরও একটা পাথর ড্রাইভিং সিটের পাশের জানলা দিয়ে ঢুকে সজোরে প্রমিতের কপালে আঘাত করল। চেতনা আর অচেতনার মাঝখানে দুলতে দুলতে প্রমিত বুঝতে পারল পুলিশ লাঠিচার্জ শুরু করেছে। কোলাহলটা ক্রমশ দূরে সরে যাচ্ছে। সে পকেট থেকে রুমালটা বার করে কপালে চেপে ধরল। সাদা রুমালটা দেখতে দেখতে লাল হয়ে গেল। প্রমিত টলতে টলতে নেমে এসে জিপের বডিটায় ভর দিয়ে দাঁড়ালো। ততক্ষণে আদিবাসী মেয়ে পুরুষের জটলাটা পুলিশের তাড়ায় ফরেস্ট অফিসের কম্পাউন্ডের বাইরে পালিয়েছে। ফাঁকা চত্বরে তখন শুধু প্রমিত আর সেই কাপড়ে ঢাকা সব দেহ। ওটা কার মৃতদেহ? একটা বলিষ্ঠ হাত এসে প্রমিতের কম্পমান শরীরটাকে জড়িয়ে ধরল। রেডিও মিলনের আজকের নিবেদন সৈকত মুখোপাধ্যায়ের কাহিনী মৃত্যুর আলো। গল্পটি পত্রভারতী থেকে প্রকাশিত থ্রিলার অমনিবাস বইটি থেকে নেওয়া হয়েছে। লেখক শ্রী সৈকত মুখোপাধ্যায়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে সৈকত মুখোপাধ্যায়ের কাহিনী মৃত্যুর আলো, অন্তিম পর্ব। পাশ ফিরে প্রমিত দেখল ডিএসপি দেবেশ কাশ্যপের গম্ভীর মুখ। কাশ্যপ সাহেব বললেন, সরি মিস্টার ব্যানার্জি, ওরা যে আপনার সঙ্গে কোনো কথা বলবার আগেই এত ভায়োলেন্ট হয়ে যাবে বুঝতে পারিনি। হতো না যদি না একটা স্কাউন্ড্রেল ওদের ইনস্টিগেট করত। প্রথম মারের ডাকটা সেই দিয়েছিল, অ্যান্ড দেন দ্য মব গট ইট আপ। কিন্তু বুঝতে পারছি না শয়তানটা কে। ও নিয়ে ভেবে লাভ নেই। মধু বর্মনের লোক ছাড়া আর কেউ হবে না। তবে ওর সমস্ত চেলার মুখ তো আর আপনি চেনেন না, আমিও চিনি না, কাজেই আইডেন্টিফাই করতে পারবেন না। কিন্তু এই মৃতদেহটা কার? ভেতরে চলুন, সব বলছি। কেন ভেতরে যাব কেন? ওদের ভয়ে? আরে না না, ডাক্তারকে খবর দিয়েছি। আপনার কপালে দু একটা স্টিচ দরকার মনে হচ্ছে, সেটা তো আর এখানে দাঁড়িয়ে হবে না। হাঁটতে গিয়ে প্রমিত বুঝতে পারল সে পায়ে জোর পাচ্ছে না। সামালকে সামালকে ধ্যান সে। দেবেশ কাশ্যপের শরীরের ওপর ভর দিয়েই সে অফিস ঘরে নিজের চেম্বারের ভেতর ঢুকে চেয়ারে গা এলিয়ে দিল। 4-5 জন সহকর্মী এগিয়ে এলো। তাদের সকলেরই চোখে উদ্বেগ। ওদের মধ্যে একজন এগিয়ে এসে ওর হাতে পুরু এক টুকরো তুলো ধরিয়ে দিল। থ্যাংক ইউ তারাপদ। ম্লান হেসে প্রমিত রক্তমাখা রুমালটা পাশের লিটার বিনে ফেলে দিয়ে তুলোর টুকরোটা দিয়ে কপালের ক্ষতস্থানটা চেপে ধরল। সে বুঝতে পারল ভোঁতা ব্যথার অনুভূতিটা এবার কপাল থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ছে। সে চোখ তুলে সহকর্মীদের দিকে তাকালো, বলল, আপনারা কাজে যান, কাজে যান। তেমন কিছু হয়নি আমার, চিন্তা করবেন না। ফরেস্ট অফিসের কর্মচারীরা নিজেদের মধ্যে অসন্তুষ্ট স্বরে কথাবার্তা বলতে বলতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বোঝাই যাচ্ছে তাদের হেড অব দ্য অফিসের ওপর এই আক্রমণের ঘটনাটাকে তারা ভালো চোখে দেখছে না। প্রমিত ভাবল, ওনারা প্রতিশোধের কথা ভাবছেন না তো? যারা এইমাত্র আমাকে মেরে গেল তারা নিজেরাই মার খাওয়া মানুষ, কোনো রকম প্রতিশোধের যোগ্যই তারা নয়। কিন্তু আমাকে ওরা মারল কেন? ঘর ফাঁকা হওয়া মাত্র প্রমিত দেবেশ কাশ্যপকে আবার জিজ্ঞেস করল, কি হলো বলুন তো মিস্টার কাশ্যপ? ওরা কার মৃতদেহ নিয়ে এসেছিল? হাতিতে মেরেছে কাউকে? না মিস্টার ব্যানার্জি, মানুষে। প্রথমে রেপ করেছে, তারপর খুন। ও গড! কাল রাতের ঘটনা। আজ ভোরে ওর আত্মীয়রাই বডি রিকভার করেছে, আর তারপরই এই আনরেস্ট। বলছিল আপনার সঙ্গে কথা না বলে পোস্টমর্টমের জন্য বডি ছাড়বে না। আমি থ্রু আউট সঙ্গে সঙ্গেই ছিলাম, চাইছিলাম পিসফুলি ব্যাপারটা মিটিয়ে ফেলতে, কিন্তু পারলাম না। আইডেন্টিফাই করা গেছে মেয়েটাকে? হ্যাঁ গেছে, চকচকি গ্রামের মেয়ে, নাম গুলাবী নার্জিনারি। কাল দুপুরে একা একাই শিরোমণির গড়ে পুজো দিতে গিয়েছিল। সন্ধে হয়ে গিয়েছিল ওখানে পৌঁছতে, ওখানেই গ্যাং রেপড হয়েছে। ওখানে মানে শিরোমণির গড়ে?
আতঙ্কিত প্রমিতের তুলো ধরা হাতটা কপাল থেকে খসে পড়ল। এক ফোঁটা তাজা রক্ত গড়িয়ে পড়ল তার ক্ষত মুখ থেকে। সেদিকে দৃকপাত না করেই সে দেবেশ কাশ্যপের কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, বলুন মিস্টার কাশ্যপ, শিরোমণির গড়ে একটা মেয়ে রেপড হয়েছে, খুন হয়েছে। মানে শিরোমণির গড়ে? প্রমিতের আতঙ্কের কারণটা বুঝতে দেবেশ কাশ্যপের একটুও অসুবিধে হচ্ছিল না। তিনি ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি জানালেন। প্রশ্নটা করার সময় প্রমিত নিজের চেয়ার ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল। উত্তরটা পাবার পর আবার সে চেয়ারে গা এলিয়ে দিল। মনে হচ্ছিল তার শরীরের ভেতরে কোনো হাড়ের কাঠামো নেই। ইতিমধ্যে একজন স্থানীয় ডাক্তার ঘরে এসে প্রমিতের কপালের ক্ষতস্থান সেলাই করে দিয়ে গেলেন। অ্যান্টি টিটানাস ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমানোর একটা ওষুধও তখনই খাইয়ে দিলেন। কিন্তু একই সঙ্গে এটাও বলে গেলেন যে ব্যথার জন্য একটু পরে জ্বর আসতে পারে, তখন যে ওষুধ খেতে হবে তাও লিখে দিয়ে গেলেন তিনি। ডাক্তারবাবু যতক্ষণ ঘরে ছিলেন ততক্ষণ প্রমিত আর কোনো কথা বলেনি। চোখ বুজে চেয়ারের পিঠে মাথাটা হেলিয়ে শুয়েছিল। তিনি বেরিয়ে যাওয়ার পরে ওই একই ভঙ্গিতে শুয়ে শুয়েই সে দেবেশ কাশ্যপকে বলল, এরপর কি হবে বুঝতে পারছেন? এরপর মধু বর্মন আর তার অনুগামীরা আমার ওপর শকুনের মতো ঝাঁপিয়ে পড়বে। ওরা বলবে আজ ওখানে হোটেল গড়ে উঠতে দিলে এই দুর্ঘটনা ঘটতো না। মিডিয়াও আমাকে ছাড়বে না। একটা জায়গায় এক সপ্তাহের ব্যবধানে পরপর দুটো এরকম ঘটনা। অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমাকে তো ওরা কাঠগোড়াতে তুলবেই। নিজেকে অপরাধী ভাববেন না মিস্টার ব্যানার্জি। তাই কি আপনার একলার? আমার নেই? ল অ্যান্ড অর্ডার তো আমারই এখতিয়ারে। সে কথা যদি বলেন তো আমিও মিজারেবলি ফেল করেছি। না মিস্টার কাশ্যপ, আপনি ভালো করেই জানেন যে নাইট পেট্রোলিং করার ক্ষমতা আপনার পুলিশ বাহিনীর নেই। ওটা আমারই দায়িত্ব। অথচ ট্র্যাজেডি দেখুন, বিমল বাবুয়ারা মারা যাওয়ার পর থেকে সেই নাইট পেট্রোলিং বন্ধ করে দিতে আমি বাধ্য হলাম। একেই বলে উভয় সংকট। রাতে জঙ্গলে ঘুরলে ফরেস্ট গার্ডরা মরবে, আর রাত পাহারা বন্ধ থাকলে গোলাপির মতো মেয়েরা মরবে। পশু পাখির কথা তো ছেড়েই দিন। প্রমিতের একটা অনুমান নির্ভুল প্রমাণিত হল। দেবেশ কাশ্যপ বেরিয়ে যাওয়ার 1 ঘন্টার মধ্যে কলকাতার 3টে টিভি চ্যানেলের উত্তরবঙ্গের প্রতিনিধিরা তাদের টিম নিয়ে আলিপুরদুয়ারে প্রমিতের অফিসে পৌঁছে গেলেন। কলকাতা এবং শিলিগুড়ির 4-5টা সংবাদপত্রে সাংবাদিকরাও ছিলেন। প্রমিত মনে মনে হিসেব করে দেখল ওর মাথায় স্টিচ পড়ার আগে এরা গুলাবির মৃত্যুর খবর পেয়েছে। তা না হলে এত দ্রুত এতটা পথ পেরিয়ে এখানে চলে আসা সম্ভব নয়। এদের মধ্যে দৈনিক দিনকালের মহিলা সাংবাদিক স্পষ্টই জিজ্ঞেস করলেন, শিরোমণির গড়ে মার্বেট গ্রুপের কটেজ বানানোর প্রস্তাবটা আপনি রাজি হচ্ছে না কেন মিস্টার ব্যানার্জি? তাহলে তো জায়গাটার একটা সিকিউরিটি থাকে, এমপ্লয়মেন্ট জেনারেটেড হয়। সাংবাদিক নয়, মহিলার গলায় মারমেডের উকিলের সুর শুনতে পেল প্রমিত। সে বলল, দেখুন, ওখানে রিসর্ট করলে ওখানকার পরিবেশ দূষণের... দ্যাট ইজ নট ইয়োর লুকআউট মিস্টার ব্যানার্জি। তার জন্য পরিবেশ মন্ত্রক রয়েছে, আপনি তাদেরই বিচার করতে দিন। হ্যাঁ, শেষ অবধি হয়তো আমাদের সেরকমই ডিসিশন নিতে হবে। মহিলার মুখে বিজয়ীর হাসি ফুটে উঠল। প্রমিত হাসল, তবে মনে মনে। সে জানত দৈনিক দিনকালের মালিকানা মারমেড গ্রুপের হাতে। সন্ধ্যের সময় প্রমিতের অনুমানের বাকিটাও মিলে গেল। আজ সে অফিস থেকে অনেক আগেই ফিরে এসেছিল। বৃদ্ধ হেল্পিং হ্যান্ড গণেশদা 1 গ্লাস হরলিক্স করে দিয়েছিল, তাই খেয়ে চুপ করে শুয়েছিল নিজের ঘরে। সেই সময় তার মোবাইলে মধু বর্মনের ফোনটা এলো। ব্যানার্জি সাহেব, আমার কথাটা যদি মেনে নিতেন তাহলে এভাবে আমাদের ওই তীর্থ আমাদেরই জাতের মেয়ের রক্তে লাল হয়ে যেত না। আমাকে 2-4টে দিন আর ভেবে দেখার সময় দাও মধু। মনে হচ্ছে ব্যাপারটা পুনর্বিবেচনা করার দরকার আছে। হ্যাঁ, দেখুন দেখুন,
তাড়াতাড়ি দেখুন। একটু সময় দাও। মধুর গলায় পুরোপুরি প্রভুত্বের স্বর। সে ফোন কেটে দিল। এর কিছুক্ষণ পরেই প্রমিতের জ্বরটা এলো। গণেশদা সন্ধে 7টা নাগাদ রাতের রুটি তরকারি বানিয়ে দিয়ে বাড়ি চলে গেল। প্রমিত একটা ঘোরের মধ্যে শুনল, যাবার সময় সে বলে গেল, দাদা বাবু, আমি বাইরে এলাম, দরজাটা বন্ধ কইরা দিবেন। দরজা খোলাই পড়েছিল সারা রাত। জ্বরের ঘোরে প্রমিতের মনে হচ্ছিল সে তাদের ভবানীপুরের বাড়ির বিছানায় শুয়ে আছে। জানলা দিয়ে দুপুরের রোদ এসে যেন তার মাথা মুখ পুড়িয়ে দিচ্ছিল। সে কতবার বলল, মা, মা, জানালাটা বন্ধ করে দাও না। ও মা, জানালাটা। কিন্তু মা কি কাজে ব্যস্ত কে জানে। এক বুক অভিমান নিয়ে আস্তে আস্তে অচৈতন্য হয়ে গেল প্রমিত। শিলিগুড়ি শহরের উপকণ্ঠে প্রায় 15 একর জায়গার ওপর বছর 2 হলো গড়ে উঠেছে এক নতুন বিলাসবহুল হোটেল। বাগান, সুইমিং পুল, পার্কিং লট দিয়ে সাজানো হোটেল জেতবন। হোটেল জেতবনের মালিকানা বিনতার মারমেড গ্রুপেরই হাতে। আর সেই আর্জেন্ট কল দিয়ে ডেকে এনেছে মধু বর্মনকে। মধুর বডিগার্ড ঝোপা হোটেল থেকে একটু দূরে একটা ভাড়া করা টাটা সুমোর মধ্যে বসে অপেক্ষা করছে। বিনতার সঙ্গে কাজ শেষ হলে সে মধুকে নিয়ে আলিপুরদুয়ার ফিরবে। সন্ধেটা সুন্দর। জেতবনের লাউঞ্জের উত্তরমুখী কাচের দেয়ালের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে পাহাড়ের বুকে সন্ধ্যা নামছে। আকাশে তারা ফুটছে, পাহাড়ি গ্রামগুলোতেও আলো জ্বলে উঠছে। অন্ধকারে ক্রমশ হারিয়ে যাচ্ছে পাহাড়ের শরীর। দু ধরনের আলোকবিন্দুর মাঝের সীমারেখা মুছে যাচ্ছে। মনে হচ্ছে একটাই চুমকি গাঁথা কালো ভেলভেটের চাদর যেন মাটি থেকে আকাশ অবধি পাতা আছে। বিনতা মেহরা আর মধু বর্মনের মাঝখানে পিতলের কাজ করা জয়পুরি সেন্টার টেবিলের ওপর নামানো আছে 2টি স্ফটিক স্বচ্ছ সুরা পাত্র। সোনালি সুরার গভীর থেকে অজস্র বুদবুদ উঠছে। বিনতা ওয়াইন গ্লাসে একটা বড় চুমুক দিয়ে সেটাকে এত জোরে সেন্টার টেবিলের ওপর নামিয়ে রাখল যে কিছুটা মদ ছলকে টেবিলের ওপর পড়ল। তারপর কোলের ওপর খসে পড়া আঁচলটাকে বুকের ওপর জড়ো করে সামান্য টলমলো পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো বারান্দায়। নিচে তাকালো। সন্ধেটা বেশ সুন্দর, কিন্তু বিনতার কিছুই ভালো লাগছিল না। না আলো, না পানীয়, না খাদ্যের সৌরভ। একই অবস্থা মধুরও। না হলে অত দামি ফরাসি সুরায় চুমুক দিয়ে কেউ অমন মুখবিকৃতি করে না। সে চোখ তুলে তাকালো পেছন ফিরে দাঁড়িয়ে থাকা বিনতার দিকে। এক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল বিনতার প্রশস্ত নিতম্ব, সরু কোমর আর প্রায় নগ্ন পিঠের দিকে। কামে রেরংসায় জ্বলে গেল তার বুক। একে একবার যদি পাওয়া যেত। ঠিক এই সময় বিনতা তীব্র মোচড়ে ঘুরে দাঁড়ালো, আর তার চোখ সরাসরি পড়ল মধুর কামুক চোখের ওপর। সেই দৃষ্টি চিনতে বিনতার ভুল হল না। ব্লাডি রেপিস্ট, মার্ডারার! তোমাকে আমি এই কাজ করতে বলেছিলাম? মানে যার জন্যে করি চুরি সেই বলে চোর? যা হয়েছে তাতে আপনার উপকার হয়েছে কি হয়নি বলুন? সেটা বলার সময় এখনো আসেনি। বাট ইউ নো, আমরা বিজনেস কমিউনিটির লোক। কাজ উদ্ধার করার জন্য ব্রাইব দিই, পলিটিক্যাল প্রেশার অ্যাপ্লাই করি, সেগুলো আলাদা কথা। কিন্তু কিন্তু খুন খারাপই করি না। রেপ, ও গড! একটা বেচারা মেয়ে। কোন জানোয়ার করেছে ওই কাজ? আমি জানি না। জানো না? না, ইউ স্কাউন্ড্রাল! ঘৃণায় মুখ বেঁকে গেল বিনতা মেহরার। তারপর বারান্দা থেকে সেন্টার টেবিল অব্দি টলমলো পায়ে এসে ঝুঁকে পড়ল ওয়াইনের গ্লাসটা হাতে তুলে নেবার জন্যে। ক্রোধ আর কামে মেশা এক জান্তব তাড়নায় মধু ঝট করে হাত বাড়িয়ে বিনতার হাতের কবজি চেপে ধরে বলল, গালাগাল দেবেন না বলে দিচ্ছি। যা করেছি তার দাম চুকিয়ে দিন, চলে যাচ্ছি। বলেই বিনতার হাত ধরে নিজের দিকে একটা টান দিল মধু।
পরক্ষণেই বিনতা দেখল মধু বর্মন তাকে এক হাতে চেপে ধরেছে নিজের বিশাল জানুর ওপর, অন্য হাতটা তার বুকে। মেফিস্টো। মধু ঠিক বুঝল না কি হলো। সে শুধু দেখল বিনতার ডাকে ভেতরের ঘর থেকে একটা ঝড় ছুটে এলো। পরমুহূর্তেই যেন অনেকগুলো গরম লোহার শিক গেঁথে গেল তার কাঁধে। মধু দুটো হাতই বাড়িয়ে দিল মূর্তিমান সেই সমনকে সামলানোর জন্যে, যে ততক্ষণে তার গলার দিকে তাক করেছে। বিনতা নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো। মধুকে বলল, মেফিস্টো খাঁটি জার্মান ব্রিডের ডোবারম্যান, কিলার ডগ। তোমার গলার নলি ও ছিঁড়ে। মধু দুহাতে সেই খুনে কুকুরটাকে আটকাতে আটকাতে কোনো রকমে বলতে পারল। বিনতা এবার ঘরের দরজাটা খুলে দেয়ালের একটা পিয়ানো সুইচে চাপ দিল। বাইরে কোথাও একটা বেল বাজল। মধু বর্মনের নিজের চেহারা যে কোনো মাপকাঠিতেই বিশাল, তবে বিনতা মেহরার ডাকে যে লোকটি ঘরে ঢুকল তার পাশে মধুকে বাচ্চা ছেলের মতন লাগছিল। হোটেল প্রহরীর পোশাক পরা দৈত্যাকার লোকটার তৎপরতা অবশ্য অবাক করে দেওয়ার মতন। ঘরে ঢুকেই ব্যাপারটা কি হয়েছে বুঝে নিতে তার 1 সেকেন্ডের বেশি সময় লাগলো না। এক হাতে সে মেফিস্টোর গলার বকলস ধরে তাকে টেনে সরিয়ে নিল, অন্য হাতে মধুর জামার কলার ধরে তাকে প্রায় ঝোলাতেই ঝোলাতেই ঘরের বাইরে নিয়ে গেল। ঘরের দরজায় দাঁড়িয়ে সে একবার মধুর দিকে চোখের ইঙ্গিত করে বিনতার কাছে কোনো একটা কাজের অনুমতি চাইল। বিনতা দ্রুত ঘাড় নেড়ে তাকে নিবৃত্ত করল। বোঝা গেল মধু বর্মন খুন হওয়ার হাত থেকে আপাতত বেঁচে গেল। তবে আহত হওয়াটা যে সে আটকাতে পারেনি সেটা টের পাওয়া গেল যখন ঝুপা তাড়াহুড়ো করে 3 বাত্তি মোড়ের একটা শরবতের দোকান থেকে বরফ কিনে নিয়ে তাদের গাড়ির মধ্যে ঢুকল। গাড়ির পেছনের সিটে মধু বর্মন শুয়ে শুয়ে কাতরাচ্ছিল। তার শরীরের বেশ কয়েকটা জায়গায় কালশিটের দাগ, তার মধ্যে একটায় ঝুপা বরফ ঘষে দিতেই জ্বলুনির চোটে মধু চিৎকার করে উঠল, বাচ্চা মেরে ফেলবে নাকি আমাকে? এই সবই হচ্ছে প্রমিতের উপর গ্রামবাসীদের আক্রমণের পরদিনের ঘটনা। আগের দিন দুতি আর রূপেন শইকিয়া তাদের কাজ সেরে বিকেল বিকেলই জঙ্গল থেকে হরিণডুবি বাংলোয় ফিরে এসেছিল। কিন্তু হরিণডুবিতে না আছে মোবাইলের টাওয়ার, না টিভি। ফলে প্রমিতের উপর আক্রমণের ঘটনা তারা পরদিন সকালে জানতে পারল। হরিণডুবি বিট অফিসের বিট অফিসার সজল দত্ত খবরটা দিল। ঘটনাটা জানার পরেই রূপেন শইকিয়া সময় নষ্ট না করে নিজের বোলেরোয় রওনা হয়ে গেলেন আলিপুরদুয়ারের দিকে। বেরোবার আগে একবার শুধু বলেছিলেন, দুতি, তুমি যদি চাও তাহলে আমার লোকেদের বলে দিতে পারি তোমাকে কালকের ওই গ্রামটাতেই আবার নিয়ে যাবে। হ্যাঁ, ওখানে তুমি কাজ করতে পারো। প্রমিতার এই অবস্থা, আর আমি আজ কাজ করব? মানে আমি যাব আপনার সঙ্গে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, চলো রওনা হয়ে পড়ি, দেরি করে লাভ নেই। ওরা যখন প্রমিতের বাংলোয় পৌঁছল তখন সকাল 8টা বাজে। মফস্বল শহরের মন্থর জীবন ছন্দে তখনও ঘুমের আবেশ জড়িয়ে রয়েছে। প্রমিতের বাংলোটাও যেন হালকা কুয়াশার চাদর জড়িয়ে ঘুমোচ্ছিল। বাংলোর রোয়াক পেরিয়ে রূপেন শইকিয়া আর দুতি বন্ধ দরজার সামনে দাঁড়ালো। কলিং বেলের দিকে হাত বাড়িয়েও রূপেন হঠাৎ থমকে থেমে গেলেন। এ কি, দরজাটা খোলা কেন? মিস্টার ব্যানার্জি তো এসব ব্যাপারে খুব পার্টিকুলার। একটু ফাঁক হয়ে থাকা পাল্লা দুটো ঠেলে ভেতরে ঢুকলেন রূপেন। মিস্টার ব্যানার্জি। পেছনে পেছনে দুতি। মিস্টার ব্যানার্জি। দরজা আলগা পেয়ে একটা ভাম রাতের বেলাতেই ঢুকে পড়েছিল কোয়ার্টারের মধ্যে। কি ব্যাপার? কোথা থেকে এক ছড়া কলা টেনে নিয়ে এসে প্রমিতের সামনের ঘরের মেঝেতেই সেগুলোকে খেয়ে চটকে গুষ্টি নাশ করছিল। এখন দুজন মানুষের শব্দ পেয়ে চট করে ওদের পাশ কাটিয়ে বাগানে বেরিয়ে গেল। পর মুহূর্তেই ওনারা পৌঁছে গেলেন ভেতরের সেই ঘরটায় যেখানে খাটের ওপর অদ্ভুত ভঙ্গিতে উপুর হয়ে শুয়েছিল প্রমিত। তার পরনে তখনও অফিসের পোশাক। গা জ্বরে পুড়ে যাচ্ছে তো। মাই গড, ইনি এইভাবে সারা রাত পড়ে আছেন? রূপেন শইকিয়া পকেট থেকে মোবাইল ফোনটা বার করে একটা নম্বর ডায়াল করে বললেন, দত্তবাবু বলছেন? শুনুন, যেভাবে হোক একজন ডাক্তারকে তুলে নিয়ে আমাদের ব্যানার্জি সাহেবের কোয়ার্টারে একবার চলে আসুন তো। হ্যাঁ, এক্ষুনি, উনি খুব অসুস্থ। পরের কয়েক ঘন্টা প্রমিতকে নিয়ে সকলেরই খুব উদ্বেগের মধ্যে কাটল। একবার মনে হয়েছিল হয়তো হাসপাতালেই ভর্তি করতে হবে,
কিন্তু দুপুরের পর থেকে জ্বরটা নেমে গেল, আচ্ছন্ন ভাবটাও কেটে গেল আস্তে আস্তে। ডক্টর সোম, যিনি প্রমিতকে দেখছিলেন, তিনি বিছানার পাশের চেয়ারটা সরিয়ে উঠে দাঁড়িয়ে একজন কাউকে খুঁজছিলেন, যাকে পরবর্তী শুশ্রূষার নির্দেশগুলো দিয়ে যেতে পারেন। তার দৃষ্টি স্বাভাবিকভাবেই এসে স্থির হলো ঘরের মধ্যে একমাত্র মহিলা দ্যুতির মুখের উপর। দ্যুতিও এগিয়ে এলো ডক্টর সোমের দিকে। বলুন ডাক্তারবাবু, আপনি আমাকে বুঝিয়ে দিয়ে যান কি কি করতে হবে। এই ঘাটায় ইনফেকশন হয়ে গেছে, সেজন্যই জ্বরটা এত বেড়েছিল। আজ তো আমি একবার ড্রেস করে দিয়ে গেলাম, কাল আবার এসে ড্রেস করে দিয়ে যাব। তার মধ্যে এই ওষুধগুলো চলবে। আমাকে প্রেসক্রিপশনটা দেন, ওই ওষুধগুলো কিনে আনছি। দ্যুতি বুঝে নিল কখন কিভাবে সেসব ওষুধ খাওয়াতে হবে। ঠিক হলো সেই আপাতত প্রমিতের কাছে থাকবে। আমি অন্যান্য কাজকর্ম সেরে সন্ধেবেলায় হরিণদুবি ফেরার পথে তোমাকে তুলে নিয়ে যাব দ্যুতি। আর রাতে প্রমিতের কাছে থাকবে গণেশদা, সেও আজ বাড়ি ফিরবে না। হ্যাঁ, আমি চলি এখন। হ্যাঁ। সকলেই চলে গেল। ঘরে রইল শুধু দ্যুতি আর প্রমিত। কিছুক্ষণ খাটের পাশে একটা চেয়ারে বসে দ্যুতি প্রমিতের রোগক্লিষ্ট মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বেশ খানিকটা দ্বিধা কাটিয়ে ডাক দিল, প্রমিতদা। প্রমিত বিছানার পাশের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে কি যেন গভীর চিন্তায় ডুবেছিল। সাড়া দিল না। একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে দ্যুতি উঠে পড়ল। বারান্দা ধরে হাঁটতে হাঁটতে বাড়ির অন্য প্রান্তে রান্নাঘরে গিয়ে দাঁড়াল। গণেশদা রান্নাঘরে নেই। মনে হয় পিছনে কুয়োতলায় জামাকাপড় কাচতে গেছে। দ্যুতি নিজেই গ্যাস জেলে জল গরম করল। তারপর তাকের ওপরে রাখা হরলিক্সের শিশিটা নামিয়ে এক গ্লাস হরলিক্স বানিয়ে আবার প্রমিতের ঘরে ঢুকল। বিছানার পাশে দাঁড়িয়ে আবারও ডাকল, প্রমিতদা। এইবার প্রমিত আস্তে আস্তে ঘাড় ফিরিয়ে দ্যুতির দিকে তাকালো। দ্যুতি গ্লাসটা একটা চুলে নামিয়ে রেখে প্রমিতের পিঠে হাত দিয়ে বলল, একটু উঠুন। প্রমিত বাধ্য ছেলের মতন উঠে বসল। দ্যুতি দুটো বালিশ তার পিঠের পেছনে গুঁজে দিয়ে তাকে হেলান দিয়ে বসিয়ে দিল। তারপর গ্লাসটা প্রমিতের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা এটা খেয়ে নিন। এবারও প্রমিত বিনা বাক্য ব্যয় তার নির্দেশ মেনে নিল। দ্যুতি বুঝতে পারল প্রমিত কোনোভাবেই অন্য কোনো রকম কথাবার্তায় জড়িয়ে পড়তে চাইছে না। তার মাথার ভেতর অবিরাম যে চিন্তার জাল বোনা চলছে তাতে কোনো ছেদ পড়ুক। খালি গ্লাসটা হাতে নিয়ে দ্যুতি ঘর থেকে বেরিয়ে গেল। বাংলোর পিছনের বারান্দায় গিয়ে বসল। অনেকক্ষণ বসে বসে নিস্তব্ধ দুপুরে কুয়ো থেকে জল তোলার ধাতব শব্দ শুনল। দেখল বাতাবি লেবুর গাছে দুটো দুর্গা টুনটুনি নেচে বেড়াচ্ছে। হঠাৎ হাতের ঘড়ির দিকে তাকিয়ে সে চমকে উঠল। এই রে, এখন তো একটা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কথা। ঘরে ঢুকে দ্যুতি দেখল সে যেভাবে বসিয়ে রেখে গিয়েছিল ঠিক সেইভাবেই বসে আছে প্রমিত। তার চিন্তামগ্ন দৃষ্টি একইভাবে জানলা দিয়ে বাইরের দিকে ফেরানো। দ্যুতি তাকে নীল ক্যাপসুলটা খাইয়ে চুপচাপ বাইরে চলে যাচ্ছিল। হঠাৎই তাকে চমকে দিয়ে পেছন থেকে প্রমিত ডাকল, দ্যুতি। অবাক হয়ে দ্যুতি ফিরে তাকালো। তুমি দুপুরে কি খাবে? কোথায় খাবে? হঠাৎই চোখে জল চলে এলো দ্যুতির। উফ, এই লোকটা সবার কথা এত ভাবে কেন? কেন এর বুকে এত মায়া? আপনাকে এখন সেসব ভাবতে হবে না, আমি গণেশদার সঙ্গে খেয়ে নেব। আপনি ঘুমোন একটু। চোখের জল আড়াল করতে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে গেল দ্যুতি। আরও 2 দিন কেটে গেছে। এই 2 দিনেও প্রতিদিন সকালে দ্যুতি চলে এসেছে আলিপুরদুয়ারে প্রমিতের কোয়ার্টারে। ফিরেছে রূপেন শইকিয়ার সঙ্গে সন্ধেবেলায়। 3য় দিনে প্রমিত ঘোষণা করল, আর নয় দ্যুতি, আজ থেকে তোমাকে তোমার কাজ করতে হবে, আমাকে আমার কাজ। অর্থাৎ আমি আজ অফিসে জয়েন করব, আর তোমাকে ফিরে যেতে হবে তোমার ফিল্ড ওয়ার্কে। কিন্তু আপনার চোটটা তো এখনো সারেনি। আর 2 দিন ছুটি নিয়ে রেস্ট করুন। আর আমার গবেষণার কাজে যতটা সময় লাগবে ভেবেছিলাম ততটা সময় লাগবে না, কারণ রূপকথা লোককথা সম্বন্ধে যতটা তথ্য পাবো বলে কলকাতায় বসে ভেবেছিলাম, এখানে এসে 2 দিন গ্রামে গ্রামে ঘুরে বুঝতে পারছি ততটা পাবো না। অতএব আমার হাতেও এখন সময় আছে, সেই সময়টা অনায়াসে আপনার জন্য আমি দিতে পারি। না দ্যুতি, তুমি এভাবে সময় নষ্ট করো না। আমিও আর ছুটি নিতে চাইছি না, এবার জয়েন করাটা দরকার।
দুটি কালো ফ্রেমের ভারী চশমাটা দু আঙুলে কপালের ওপর ঠেলে দিয়ে কিছুক্ষণ গুম হয়ে বসে রইল। তারপর কোনো কথা না বলে রূপেন শইকীয়ার গাড়িতে ফিরে গেল হরিণডুবির দিকে। কয়েক ঘন্টা ধস্তাধস্তি করে গত কদিনের পেন্ডিং কাজগুলো শেষ করল প্রমিত। শেষ ফাইলটা পিয়ন কানুবাবুর হাতে তুলে দিতে গিয়ে প্রমিত দেখল আকাশে হালকা মেঘ জমেছে। অদ্ভুত এক হলুদ আলোয় ছেয়ে গেছে চরাচর। মনটা কেমন যেন করছে। অশোককে আর ডাকল না প্রমিত। নিজেই জিপসিটা চালিয়ে বেরিয়ে পড়ল। হাইওয়ে পার হয়ে ঢুকে পড়ল টাইগার রিজার্ভের মধ্যে। বনের মধ্যে স্বাভাবিকভাবেই গাড়ির গতি কমে যায়। রাস্তা এখানে নষ্ট হয় তাড়াতাড়ি। সামান্য অযত্নেই অরণ্য এগিয়ে এসে গ্রাস করে নিয়েছে মানুষের যাতায়াতের পথ। এইসবের মাঝখান দিয়ে সাবধানে জিপ চালিয়ে চলেছিল প্রমিত। কোথায় যাচ্ছিল তা সে নিজেও জানে না। কিছু দূর যাওয়ার পর সে সেই দুই রাস্তার মোড়ে এসে পৌঁছল যেখান থেকে ডান দিকের রাস্তাটা চলে গেছে জয়ন্তী গ্রামের দিকে, আর সোজা পথটা শেষ হয়েছে বক্সা পাহাড়ের নিচে সান্তারাবাড়ি গ্রামে গিয়ে। ওই পথেই ভুটান থেকে পাহাড়ি লোকেদের পিঠের টুকরিতে চেপে সান্তারা মানে কমলা লেবু নামে সমতল বাংলায়, তাই গ্রামের নাম সান্তারাবাড়ি। প্রমিত সামান্য চিন্তা করে সান্তারাবাড়ির পথটাই ধরল। এটা কি? ওহো, পাহাড়ি নালা। জঙ্গলটা ক্রমশই ঘন হয়ে উঠছে। কি যেন দৌড়ে গেল মনে হলো না? প্রমিত গাড়ি থেকে নেমে নিজেও দৌড়ে গেল সেই পদশব্দের পিছনে। মানুষগুলোকে দেখতে পেল না, তবে তাদের ফেলে যাওয়া শালগাছের গুঁড়িটা দেখতে পেল। সার্ভিস রিভলভার সবসময়ই গাড়ির গ্লাভস কম্পার্টমেন্টে রাখা থাকে। চট করে অস্ত্রটা বার করে জঙ্গলের মধ্যে এগিয়ে গেল। ভালো করে গাছের গুঁড়িটাকে দেখে সে ব্যাপারটা বুঝতে পারল। হাত করার দিয়ে কাটা হয়েছে গাছটাকে। এখানেই সম্ভবত কাল রাত্রে। গুঁড়ির গা থেকে এখনো কাঁচা রজন গড়াচ্ছে। এই গাছটার এত বড় হতে কম করে 70-80 বছর সময় লেগেছিল, অথচ কত সহজে এরা এটা নষ্ট করে দিল। না, গাড়িতেই ফিরে যাই। মাত্র কয়েকদিনের মধ্যে এই জঙ্গলটা লুটেরাদের একেবারে স্বর্গভূমি হয়ে গেছে। স্বাভাবিক, বিমলবাবুদের মৃত্যুর পর এখানে পাহারা দেবেই বা কে? শুধু কি আর গাছ কাটা যাচ্ছে? কাল রাতেই তো খবর পেলাম ঘাঘর ঝোড়ার দিকে একটা বড় সম্বর হরিণকে মেরে পোচাররা তার শিং সমেত মাথাটা কোথায় যেন কেটে নিয়ে পালিয়েছে। এসব আটকাবার একটাই উপায়, নাইট পেট্রোলিং আবার চালু করা। কিন্তু ফরেস্ট গার্ডরা বিমলবাবুদের মৃত্যুর পর থেকে এতটাই ভয় পেয়ে গেছে যে তাদের দিয়ে সে কাজ এই মুহূর্তে আর করানো যাবে না। আসলে এই নাইট পেট্রোলিং এর ব্যাপারে কলকাতায় চিফ কনজারভেটর অরিন্দম বসুর সঙ্গেও আলোচনা করেছিল প্রমিত। তিনিও কিছুদিন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায়ের কথা বলতে পারেননি। কিন্তু কতদিন? তার মধ্যে নতুন করে কোনো দুর্ঘটনা ঘটবে না তো? ভাবতে ভাবতেই জয়ন্তী গ্রামের দিকে পা বাড়ালো প্রমিত। ওখানে তাদের একটা বড় আউটপোস্ট রয়েছে, সেখান থেকে কিছু লোককে এখানে পাঠাতে হবে গাছের গুঁড়িটা রিকভার করে ডিপোয় নিয়ে যাবার জন্য। তাড়াতাড়ি কাজটা না সারলে কাঠচোরেরা আবার ফিরে আসবে। কোচবিহার বা আলিপুরদুয়ারের বাজারে কিছু না হলেও 2 লক্ষ টাকা দাম হবে ওই গুঁড়িটার। যারা কাজটা করেছে তারা অবশ্য 500,000 টাকার বেশি পাবে না, তবু সেই টাকাটাই এই গরিব লোকগুলোর কাছে অনেক। সেই জন্যই ওরা ফিরে আসবে। কাঁধে কাঁধে ওই বিশাল গুঁড়ি বয়ে নিয়ে চলে যাবে গ্রামের মধ্যে লুকানো ডিজেল মোটরে চলা বেআইনি করাত কলের উঠোনে। জয়ন্তীতে এসে প্রত্যেকবারই প্রমিত কিছুক্ষণ গ্রামের বাইরে চা জল খাবারের দোকানটায় দাঁড়ায়। এবারেও দাঁড়ালো। এইখানেই অনেক বছর আগে ছিল জয়ন্তী রেল স্টেশন। বক্সাকে যখন কেন্দ্রীয় সরকার সংরক্ষিত অরণ্য বলে ঘোষণা করল, তখন দেশের আইন অনুযায়ী
জঙ্গলের ভেতরে সমস্ত রকম কমার্শিয়াল অ্যাক্টিভিটি বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল আলিপুর জয়ন্তী রেলপথ, বন্ধ হয়ে গিয়েছিল জয়ন্তী নদীর তীরে ডলোমাইটের খাদানগুলো। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে এক ভাঁড় চা খেয়ে প্রমিত আরও একটু এগিয়ে গিয়ে ঢুকে পড়ল ফরেস্টের আউটপোস্টটার মধ্যে। সেখানে নিজের লোকজনকে কাঠচুরির জায়গাটা বুঝিয়ে দিয়ে আবার বেরিয়ে পড়ল। জঙ্গলে অন্ধকার আচমকা নামে। হরিণডুবির দিকে কিছু দূর যাওয়ার পরেই প্রমিতকে জিপের হেডলাইট জ্বালতে হলো। অন্ধকারের ঘাতকদের সম্বন্ধে তার মনের মধ্যেও গভীর এক ভয় শিকড় গেড়ে বসেছিল। জিপের হেডলাইট জেলে রেখে তাদের টার্গেট হওয়ার ইচ্ছে প্রমিতের ছিল না। হঠাৎই প্রমিতকে ভীষণ চমকে দিয়ে রাস্তার অন্য প্রান্তে একটা লোকের চেহারা জেগে উঠল। লোকটা মাথা নিচু করে আপন মনে নদীর দিক থেকে প্রমিতের দিকে এগিয়ে আসছে। জিপটাকে সে লক্ষ্য করেনি। প্রমিত গ্লাভস কম্পার্টমেন্টে রাখা রিভলভারটার দিকে হাত বাড়িয়েও হাতটা গুটিয়ে নিল। আরে, এ তো সেই বুড়ো সোনারু মাঝি। এই তো সবার আগে বিমলবাবু ওদের মৃতদেহ দেখেছিল। বুড়ো আরও একটু এগিয়ে আসতেই প্রমিত তার সামনে হেঁটে আসা ছাগলগুলোকেও দেখতে পেল। একই সময় বুড়ো মুখ তুলেই দেখতে পেল দাঁড়িয়ে থাকা জিপটাকে, আর দেখা মাত্র উল্টো দিকে ঘুরে দৌড়নোর উদ্যোগ করল। প্রমিত তাড়াতাড়ি জিপ থেকে নেমে হাঁক ছাড়ল, সোনারু কাকা, ও সোনারু কাকা। আরে, ভয় পেলে নাকি? আমি গো, আমি ডিএফও সাহেব। ভয় পাও কেন? এই দেখো, আমি ভাবলাম বুঝি সেই খুনেগুলো। তোমাকে কিন্তু জেলে পড়া উচিত সোনারু কাকা। তোমাদের না এদিকে আসতে বারণ করেছি? কেন এসেছো? এক সপ্তাহ আগে কি হয়েছিল ওখানে তুমি তো সব থেকে ভালো করে জানো কাকা। নাইলে যে চলে না বাবা আমার। চাষের সময় চারিদিকে জমিতে ফসল, ছাগলগুলো চড়ানোর ফাঁকা জমি পাই কোথায় মানিক? তাই আসতে হয়। আর যদি গুলি এসে তোমার পেট ফুঁড়ে দেয় তখন কি করবে? দিবে না বাপ, দিবে না। ওই পাহাড় থেকে আমারে দেখা তো সোজা কথা। দেখতে পাবে তবে না গুলি করবে। তাহলে ওদের দেখেছিল কেমন করে? ওই বিমল সন্দীপ ওদের? বাবারে, আমার জন্ম থেকে এই বক্সাবনের ঘাস মাটির উপরে এই মনের ফল পাকুড়, পাক পাখালি, খরগোশের মাংস খেয়ে বড় হয়েছি। গাছের নিচে তোমার কাকিমার সাথে নারীর প্রেম ফিরিত হইছে। এই জঙ্গলে তো আমার বাপ ঠাকুরদা থেকে নাতি নাতনি সবাই রে খাওয়াইয়া পড়াইয়া রক্ষা করছে। আমাদের কিছু হবে না। ওই 3টে ছেলে গায়ে আলো মেখে ফেলেছিল গো, না হলে খুনেগুলো ওদের দেখবে কেমন করি। গায়ে আলো মেখে ফেলেছিল মানে? জঙ্গলের সঙ্গে বেশি মাখামাখি করলে ওরকম অনেক কিছু হয়। ওই ছেলেগুলোরা বড় বেশি জঙ্গলের সঙ্গে গা ঘষাঘষি করত। ওরকম করতে নাই। জঙ্গলকে একটু তফাতে রাখতে হয়, না হলে গায়ে আলকুশি লাগে, গাছ উল্কিয়ে লাল হয়ে যায়। কত রকমের গন্ধ পোকা আছে, গায়ে ঘষে গেলে দুর্গন্ধে তিষ্ঠতে পারবে না। তেমনি গায়ে আলো লেগে যায়। আলো লেগে যায়? যায় বই কি, আমি তো এইখানে সন্ধ্যেবেলা অবধি বসে থাকি। বসে বসে দেখি ওই শিরোমণিগড়ের পেছনের রাস্তাটা ধরি, কখনো একটা বেজি দৌড়ে নেমে আসছে, কখনো একটা সাপ। বাবা, তোমার চোখের জোর তো এই বয়সেও সাংঘাতিক গো। হ্যাঁ, এত দূর থেকে বেজি দেখছো, সাপ দেখছো, এ চোখ না দূরবীন? এমনিতে কি দেখতে পাই মানিক? ওদের শরীরগুলা যে আগুনের মতো জ্বলে, তাতেই দেখতে পাই। হ্যাঁ, বুঝলাম। সোনারুর মুখ থেকে কড়া দিশি মদের গন্ধ পাচ্ছিল প্রমিত। তারপর জিপে উঠতে উঠতে বলল, যাই হোক শোনো, তুমি সন্ধ্যের পর এদিকটায় আর ঘোরাঘুরি করো না, বুঝলে?
বলা তো যায় না, দিনকাল ভালো না। ফিরে যাও। জিপ ঘুরিয়ে নিয়ে বনের পথে চলল প্রমিত। মনকে চোখ ঠেরে লাভ নেই। সে জানে সে কোথায় যাওয়ার জন্য বেরিয়েছে, কোথায় না গিয়ে সে আজ বাড়ি ফিরতে পারবে না। দুতিকে একটা ধন্যবাদ অবধি দিইনি আমি। সংসারে অনভিজ্ঞ মেয়েটা। কখনো মাথা ধুইয়ে দিতে গিয়ে সারা বিছানায় জল ফেলে একাকার করেছে, কখনো হাত থেকে স্যুপ ফেলেছে আমার গায়ের ওপর, তবু আমাকে ছেড়ে চলে যায়নি। তখনই গিয়েছে যখন আমি তাকে একরকম জোর করে চলে যেতে বলেছি। ওকে একটা ধন্যবাদ তো দেওয়া উচিত, ক্ষমা চাইতে হবে। হরিণডুবি ফরেস্ট বাংলোর সামনে প্রমিত যখন জিপটাকে দাঁড় করালো, তখন নদীর বুকে কুয়াশা জমতে শুরু করেছে। অন্ধকারে নদীর ওপারের পাহাড়গুলোকে অলৌকিক মনে হচ্ছে। মনে হচ্ছে মাঝে মাঝে ওরা যেন গা মুড়ামুড়ি করছে, সামান্য হলেও সরে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। আর সেই সব কথাবার্তা শীতল বাতাস হয়ে ধেয়ে এসে কাঁপিয়ে দিচ্ছে ঘরের ভেতর মোমবাতির আলো। ঘরের দরজায় দাঁড়িয়ে প্রমিত দেখল কম্পমান মোমবাতির সামনে বসে গভীর মনোযোগে খাতায় লেখাজোখা করছে মেয়েটা। তার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা হাঁটুর উপর থুতনি রেখে বসে আছে। মোমবাতির আলোয় কপালের উপর এসে পড়া ঝুড়ো চুলগুলোকে মনে হচ্ছে সোনার তার দিয়ে তৈরি। গলার কাছে একটা নীল শিরা দপদপ করছে, আর বুকের উপর থেকে খসে পড়েছে অন্যমনস্ক ওড়না। ও পিএইচডি অ্যাসপিরেন্ট দেবদূতি সেনগুপ্তা নয়, ও এক নারী। মাথার চুল থেকে পায়ের নখ অবধি শরীরের প্রতিটা কোষে ও আমার থেকে আলাদা। ও ফিল্ড ওয়ার্ক করতে এই হরিণডুবিতে আসেনি। এই হেমন্তের অরণ্যে ও শুধু এসেছে আমার জন্য। যেমনভাবে মিলন পাগল পুরুষ তিমির ছুঁড়ে দেওয়া শব্দোত্তর তরঙ্গ চেতনায় ধারণ করে 1000 মাইল সমুদ্র পেরিয়ে ছুটে আসে তার সঙ্গিনী, সেইভাবে শুধু আমার সংকেতে সাড়া দিয়ে ও এখানে এসেছে। ও ওই পাহাড় নদী বনের সমান বয়সী এক আদিম সত্তা, ঠিক আমারই মতো। এ কি প্রমিতা? হ্যাঁ, আপনি কখন এলেন? এ কি এরকম দেখাচ্ছে কেন আপনাকে? আবার জ্বর এসেছে নাকি? কি হলো? না মানে ভীষণ ব্যস্ত হয়ে খাট থেকে নেমে প্রমিতের দিকে এগিয়ে এলো সে। একেবারে প্রমিতের বুকের কাছে এসে দাঁড়িয়ে তার মুখের দিকে মুখ তুলে তাকালো। প্রমিতের 2 করতল তার অজান্তেই দুতির ছোট্ট সুন্দর মুখটাকে ঘিরে ধরল। সেই 2 হাতের উত্তাপে দুতির গালের চামড়া যেন পুড়ে যাচ্ছিল। তার ভালো লাগছিল খুব। ঘণ্টাখানেক পরের কথা। হরিণডুবি বনবাংলোর বারান্দায় ঘনিষ্ঠ হয়ে বসে আছে প্রমিত আর দুতি। রাত বাড়ছে, সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত। দুতির গায়ে একটা হালকা পশমের চাদর। প্রমিতও জিপের পেছনের সিট থেকে উইন্ডচিটারটা এনে গায়ে চাপিয়েছে। আলিপুরদুয়ার ফেরার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না তার মধ্যে। অবশ্য এই গড়িমসির একটা অছিলা রয়েছে, রূপেন শইকিয়া এখনও তার জঙ্গল ট্যুর সেরে ফেরেননি। তার সঙ্গে দেখা না করে যাওয়াটা অভদ্রতা হবে না? অন্ধকারে 2টো নাইটজার পাখি মাঝে মাঝে বাগানের বেড়ার ওপর এসে বসছে, আবার পরমুহূর্তেই কোনো পতঙ্গকে ধাওয়া করে উড়ে যাচ্ছে। পাখিগুলোর বড় বড় গোল গোল চোখ অন্ধকারে জলজল করে উঠছে। দিনকানা এই পাখিগুলো যতক্ষণ আকাশে আলো থাকে ততক্ষণ জঙ্গলের রাস্তায় ঝরা পাতার রঙের সঙ্গে রং মিলিয়ে মাটিতে বুক চেপে শুয়ে থাকে। তাড়া দিলেও নড়তে চায় না। তখন দেখলে কে বলবে অন্ধকার নামলে এই পাখিগুলোই এমন তড়িৎ গতির নিপুণ শিকারী হয়ে উঠতে পারে? ওই দূরের পাহাড়ের ওপর এমনই কিছু রাত শিকারী মানুষ রয়েছে, অন্ধকারেই যারা সক্রিয় হয়ে ওঠে। ওদেরও কি নাইটজারের মতন অন্ধকারে চোখ চলে?
একটু আগেই প্রমিত আর দ্যুতি একে অন্যের কাছে নিজেদের ভালোবাসার কথা জানিয়েছে, চরিতার্থ হয়েছে ওদের প্রেম। তবু এমন সময় দুই যুবক যুবতীর মধ্যে যে উচ্ছ্বাস আশা করা যায় তা ওদের মধ্যে দেখা যাচ্ছে না। কারণটা খুবই সহজ, বড় দুঃসময়ে ওরা একে অন্যের কাছে এসেছে। মন হাতড়ে লঘু কথা খুঁজতে গিয়ে হঠাৎই প্রমিতের মনে পড়ল আজ কিছুক্ষণ আগে জঙ্গলের রাস্তায় সোনারু মাঝির সেই প্রলাপ। আরে একটু আগে ওই সোনারু মাঝি কি বলছিল জানো? বলছিল বিমল বাবুয়ারা জঙ্গলে ঘুরতে গিয়ে নাকি গায়ে আলো মেখে ফেলেছিল, আর সেই জন্যই টেররিস্টরা অন্ধকারের মধ্যে ওদের দেখতে পেয়েছিল। কি বলবো বলো তো, সোনারু কাকা ওই সন্ধে হতে না হতেই তারপর বলল কি ও নাকি শিরোমণিগড়ের পেছনের রাস্তায় মাঝে মাঝেই অমন আলো মাখা বেজি, সাপ এই সমস্ত জিনিসপত্র দেখতে পায়। জানো, তোমার কথা শুনে কি যেন একটা মনে পড়ি করেও মনে পড়ছে না। এরকম একটা গল্প কোথায় যেন আমি শুনেছিলাম, আলোর পাখির গল্প, কোনো রূপকথার গল্পে বোধ হয়। তোমার কাজ তো ওটাই, রূপকথা খোঁজা। বাদ দাও, এখন অবশ্য আমার দুর্দশা নিয়েই অনেক গল্প লেখা যায়। প্রেস, বিনতা মেহরা, ধান্দাবাজ লোকাল নেতা, আমি আর নতুন গল্প কি শুনব? যারা কদিন আগেও ব্যানার্জি সাহেবকে তার বড় দিলের জন্য শ্রদ্ধা করত, তারাই গুলাবি নার্জিনারির মৃত্যুর পর আমার মাথা ফাটিয়ে দিল পাথর মেরে। ওদের দেখে বড্ড অবাক লাগছে জানো। পাথরটা না আমার কপালে লাগেনি দুতি, বুকে এসে লেগেছে। মিস্টার শইকি আর কি হলো বলো তো? রাত 9টা বাজতে চললো, এখনও উনি ফিরলেন না। তাই তো ভাবছি। না, আর বোধহয় ভাবতে হবে না, ওই তো এসে গেছেন। গাছপালার ফাঁক দিয়ে একটা গাড়ির হেডলাইট দেখা গেল। গাড়িটা জিগজ্যাগ রাস্তার বাঁক নিতে নিতে এগিয়ে আসছে। একটু বাদেই গাড়িটা বন বাংলোর সামনে এসে দাঁড়ালো, কিন্তু প্রমিত এবং দ্যুতি অবাক হয়ে দেখল সেটা মোটেই রূপেন শইকিয়ার বোলেরো নয়, হরিণডুবি বিট অফিসের উইলি জিপ। জিপ থেকে লাফিয়ে নামলেন বিট অফিসার সজল দত্ত। তারপর জোরে পা চালিয়ে বাংলোর বারান্দায় উঠে এসে বললেন, স্যার, আলিপুরদুয়ার পুলিশ স্টেশন থেকে কাশ্যপ সাহেব আরটিসিতে কল করেছিলেন কি একটা জরুরি ব্যাপার জানাবার জন্য, আপনাকে একবার ডাকছেন। প্রমিত বারান্দা থেকে নেমে দৌড়ল নিজের জিপসির দিকে। 3 মিনিটের মধ্যে প্রমিতের জিপসি দ্রুত কয়েকটা বাঁক নিয়ে বনের মধ্যে মিলিয়ে গেল। 45 মিনিটের মাথায় সেই জিপসিকে আবার দেখা গেল আলিপুরদুয়ার পুলিশ স্টেশনের দরজায়। থানার উঠোনটা পেরোনোর সময় প্রমিত দেখল একটা বড় 10 চাকার ট্রেলার সেখানে পুলিশ পাহারায় দাঁড়িয়ে রয়েছে। গাড়িটায় প্রায় খান আষ্টেক বিশাল গাছের গুঁড়ি লোড করা আছে। অভ্যস্ত চোখে প্রমিত এটাও দেখে নিল যে প্রত্যেকটা লগের গায়ে ফরেস্ট ডিপার্টমেন্টের হ্যামারিংয়ের ছাপ রয়েছে। ফরেস্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে বন থেকে যত লগ বেরোয় সবার গায়ে লোহার ধারালো ছাঁচ দিয়ে মার্কা আর নম্বর খোদাই করে দেওয়া হয়, যাতে পরিবহনের সময় মিলিয়ে দেখে নেওয়া যায় যে বিল কিংবা চালানে যে কাঠের কথা লেখা আছে সেই কাঠই গাড়িতে যাচ্ছে কিনা। একেই বলে হ্যামার মার্কিং। হ্যামারিংয়ের মার্ক দেখে প্রমিত তাই একটু অবাক হলো। এগুলো তো অরুণাচলের ফরেস্ট ডিপার্টমেন্টের মার্ক, চোরাই কাঠ তো নয়। তাহলে কাশ্যপ গাড়িটাকে আটকালেন কেন? কাশ্যপ সাহেবের ঘরে ঢুকে প্রমিত দেখল 2 লোককে পিছমোড়া করে বেঁধে মেঝেতে বসিয়ে রাখা হয়েছে। পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে এরা ওই ট্রেলারের ড্রাইভার আর খালাসি। দেবেশ কাশ্যপ, ওসি রতন বৈদ্য আর অন্য 2জন পুলিশ অফিসার মন দিয়ে টেবিলের ওপর রাখা অনেকগুলো ছোট ছোট প্লাস্টিকের পাউচ নাড়াচাড়া করে দেখছিলেন। প্রমিত ঘরে ঢুকতে দেবেশ কাশ্যপ বাকি 3জন পুলিশ অফিসারকে চোখের ইশারায় বাইরে যেতে বললেন। তারা যাওয়ার সময় ওই ড্রাইভার আর খালাসিকেও তুলে নিয়ে গেল, সম্ভবত লক আপের দিকে। ওরা বেরিয়ে যাবার পরে দেবেশ কাশ্যপ বললেন, ব্যানার্জি সাহেব, একটা গাড়ি সিজ করেছি, দেখেছেন বোধহয়? হ্যাঁ দেখলাম তো, কিন্তু কেন করেছেন বুঝতে পারলাম না। চোরাই কাঠ নয় বলেই তো মনে হচ্ছে, নাকি ফেক হ্যামার মার্ক ইউজ করেছে? না, মার্কগুলো জেনুইন। অরুণাচল থেকে আসছে, শিলিগুড়ি যাবে।
ফরেস্ট ডিপার্টমেন্টের ইস্যু করা বিল, চালান সব কিছু আছে। আমরা বক্সিরহাট চেকপোস্ট থেকে চেজ করতে শুরু করেছিলাম, তুফানগঞ্জে পৌঁছে ধরেছি। জেনুইন কাগজপত্র, জেনুইন কনসাইনমেন্ট, তাহলে ধরলেন কেন? কাঠ ধরিনি তো, কাঠের মধ্যে লুকিয়ে যা নিয়ে আসছিল সেইগুলো ধরেছি। এই প্যাকেটগুলো দেখুন, আন্দাজ করতে পারছেন এগুলো কি? কোনো ড্রাগস? ওই হিরোইন টিরোইন গোছের কিছু? ইয়েস, রাইট। পুরনো গাছের গুঁড়ির মাঝখান বরাবর যে ফাঁপা গর্তটা থাকে তার মধ্যে প্যাক করে নিয়ে আসছিল। আমাদের কাছে ইনফরমেশন ছিল তাই ধরতে পারলাম, না হলে কার বাবার ক্ষমতা যাচ্ছে যে ধরে? অরুণাচলে হেরোইন তৈরি হয়? না না, অরুণাচলে হয় না, মায়ানমার থেকে অরুণাচলে স্মাগল করা হয়। মায়ানমারে পৌঁছয় চায়না থেকে। ওইসব বর্ডারগুলোয় পাহারা দেওয়া খুব কঠিন, জানেন তো। ভয়ানক গভীর জঙ্গল, স্থানীয় গরিব মানুষজনকে ট্রান্সপোর্টের কাজে লাগানো হয়। তারা বাঘের মুখের সামনে দিয়ে সাপের ছোবল এড়িয়ে পায়ে হেঁটে এই বর্ডার থেকে ওই বর্ডারে মাল আনা নেওয়া করে। একবার কোনো রকমে সেই মাল শিলিগুড়ির মার্কেটে পৌঁছে গেলে ছোট ছোট ভাগে পেডলারদের কাছে ছড়িয়ে যায়। তখন এই বস্তুকে ধরা অসম্ভব। এগুলোর দাম কেমন হবে? এই টেবিলে 1 কোটি টাকার বেশি দামের হেরোইন আছে। এবছরে এটাই বিগেস্ট হলো। নার্কোটিক ডিপার্টমেন্টের লোকদেরও খবর পাঠিয়েছি, এসে যাবেন কিছুক্ষণের মধ্যে। তাহলে তো একটাই কথা বলতে পারি, কনগ্রাচুলেশনস। সত্যি আপনার মতো অফিসাররা। আপনাকে কেন ডেকেছি জিজ্ঞাসা করলেন না? আমি তো ভাবলাম কাঠফাটের ব্যাপারেই। আরে ধুর মশাই, এই সামান্য কারণে আপনাকে আমি আরটি সেটে যোগাযোগ করব? শুনুন, আমাদের আজকে আরো বড় একটা অ্যাচিভমেন্ট আছে। বলেন কি? 1 কোটি টাকার হেরোইন উদ্ধারের থেকেও বড় অ্যাচিভমেন্ট? ইয়েস স্যার। সেটা বলার আগে আপনাকে এই ড্রাগ চক্রের ব্যাপারটা একটু বুঝিয়ে দিই, না হলে অ্যাচিভমেন্ট বলছি কেন বুঝতে পারবেন না। দেখুন, ড্রাগ টাগ এদিকে ওদিকে প্রায়ই ধরা পড়ে, খবরের কাগজে সেসব পড়েন নিশ্চয়ই। খুচরো খাচরা এইসব ড্রাইভার খালাসি টালাসিও মাঝে মধ্যে ধরা পড়ে, কিন্তু যাদের ধরতে পারা যায় না তারা হলো এই ব্যবসার মালিক। কেন ধরা যায় না জানেন? যে সিস্টেমে ব্যবসাটা চলে তার জন্য। সেটা একটা ইউনিক সিস্টেম। নামটা শুনে থাকবেন, ড্রাগ কার্টেল বা ড্রাগ চক্র। অবশ্য চক্র না বলে বৃত্ত বললেই আরও অ্যাপ্রোপ্রিয়েট হয়। একটা নয়, সমকেন্দ্রিক অনেকগুলো বৃত্ত। যেরকম বৃত্ত তৈরি হয় পুকুরে একটা ঢিল ফেললে। এই পুরো কার্টেলের একদম বাইরের পরিধিতে কাজ করে ড্রাগ পেডলাররা। তারা হলো যাকে সোজা বাংলায় বলে ফেরিওয়ালা। অন্ধকার গলির মুখে, বেশ্যাপল্লীর বারান্দায়, স্টেশন প্ল্যাটফর্মের দূরতম প্রান্তে এরা ছেঁড়া নোংরা পোশাক পরে দাঁড়িয়ে থাকে। পকেটে থাকে চরস কিংবা হেরোইনের পুরিয়া। নেশারোরা জানে ঠিক কোনখানে কখন কোন পেডলারকে পাওয়া যাবে। তারা নেশার খোঁজে ঠিক সময়ে সেখানে পৌঁছে যায়। একটা এরিয়ার পেডলারদের কন্ট্রোল করে 2 বা 3 করে এজেন্ট। এরা পেডলারদের হাতে মাল পৌঁছে দেয়, আবার তাদের কাছ থেকে বিক্রির টাকাও উসুল করে। পেডলারদের এলাকা দখলের লড়াইয়ে অস্ত্র সরবরাহ করে। কাউকে পুলিশ ধরলে তার ফ্যামিলিকে অনাহারের হাত থেকে বাঁচায়। আর এই সব কাজের জন্য এজেন্টরা কমিশন পায়। এর পরের বৃত্তে থাকে ম্যানেজার। বেশ কর্পোরেট ওয়ার্ল্ডের মতো শোনাচ্ছে না ব্যাপারটা? একদমই তাই। ওই কর্পোরেট ওয়ার্ল্ডের মতো প্রফেশনালি চালানো হয় এই কারবার। যাই হোক, যা বলছিলাম, ম্যানেজারই বিদেশ থেকে নেশার জিনিস আমদানি করে। তার জন্য যে বিপুল পরিমাণ টাকা লাগে তার ব্যবস্থা করে এবং অস্ত্র আমদানিও করে। ম্যানেজারের অনেক সময় অন্য জীবিকাও থাকে, মানে কোনো সম্মানজনক জীবিকা, যার আড়ালে থেকে সে এই কাজগুলো চালায়। বাপ রে! এই থানার ঘরে বসেই একটা সত্যি কথা আপনাকে বলছি, পুলিশ এবং পলিটিক্যাল লিডারদের হাতে না রেখে একটা কার্টেলও তৈরি হতে পারে না। এ ব্যাপারে সিসিলি এবং শিলিগুড়িতে কোনো তফাৎ নেই। সেই নেতা এবং অফিসারদের সঙ্গে যোগাযোগের দায়িত্বটাও ম্যানেজারের। আর সমস্ত বৃত্তের কেন্দ্রে একটা ধূর্ত মাকড়সার মতো বসে থাকে মালিক কিংবা কিংপিন। তার অস্তিত্ব জানে শুধু ম্যানেজাররা, আর কেউ নয়। হতে পারে সেই কিংপিন নিজে একজন বিখ্যাত সমাজসেবী, রাজনৈতিক নেতা কিংবা পুলিশ অফিসার। মুখোশের আড়ালে তার মুখটা সাধারণ লোক কোনো দিনও খুঁজেই পাবে না, আর খুঁজে পেলেও বিশ্বাস করতে চাইবে না কেউ। আমরা যখন ড্রাগ ধরি তখন আমাদের হাতে ধরা পড়ে এইসব ছুটকো ছাটকা পেডলাররা কিংবা বড় জোর কোনো এজেন্ট। বুঝলেন ব্যানার্জি সাহেব?
আজকে যেমন ওই লোক দুটো, ওই ড্রাইভার আর খালাসি ফেঁসেছে। ওদের কাছ থেকে কার্টেল সম্বন্ধে কিছুই জানতে পারবো না, কারণ ওরা নিজেরাই একেবারে বাইরের পরিধির লোক, কেন্দ্রের ধারে কাছেও কোনোদিন যায়নি। তাই ওরা আর আমাদের কি ইনফরমেশন দেবে? তবু আমরা জেনেছি, আর সেটাকেই বলছি বড় অ্যাচিভমেন্ট। কিন্তু কিন্তু আজ আমরা এরকমই একজন কিংপিনের খোঁজ পেয়েছিলাম। তবে সে বোধহয় কিছু আন্দাজ করতে পেরেছিল। দুপুর থেকে তার সব কটা ডেনে ছাপ্পা মেরেছি। পাখি ভাগলবা। তবে সে আর গর্তের বাইরে আসবে না, আপনার সঙ্গেও আর কলার তুলে কথা বলবে না, শিরোমণির গড় হাত করার জন্য লোক খ্যাপাবে না। নামটা কি আর বলার দরকার আছে? মধু বর্মন। ইয়েস, এই নামটা শোনানোর জন্যই আপনাকে ডেকেছিলাম। আচ্ছা, টিপটা কে দিল কাশ্যপ সাহেব? তা বলতে পারবো না। অ্যানোনিমাস কল ছিল পাবলিক বুথ থেকে। তবে একদম ইনসাইডার, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। গাড়ির নম্বর, কখন কোথা দিয়ে ঢুকবে, কোথায় মাল লুকোনো আছে, সব বলে দিয়েছিল। মধুর নামটাও সেই ইনফর্মারই বলেছিল। কথাগুলো যে মিথ্যে বলেনি তা তো দেখতেই পাচ্ছেন। মধুর ডেনগুলোর ঠিকানাও ঠিকঠাক দিয়েছে, শুধু মধু সটকে গেল। কটা বাজলো? 9টা। আমার খুব ভয় করছে। কিসের ভয়? কিসের আবার? ওয়াইল্ড অ্যানিমালসের, হাতি, বাঘ। নিশ্চিন্ত থাকো, তুমি যাদের নাম করলে তারা নির্দিষ্ট রুটে ঘোরাফেরা করে। এই জায়গাটা সেই রুটের অনেক বাইরে। তাছাড়া আরও একটা ভয় রয়েছে, সেটা তো তুমি ভালো করেই জানো। বলো। এই রকম অন্ধকারেই তো ওই লোকগুলো মরেছিল। ওই যে কি যেন নাম? এই অন্ধকারে বিমল, বাবুয়া, সন্দীপ। বাদ দাও ওসব কথা। ওরা নিশ্চয়ই টর্চ জেলে হাঁটছিল কিংবা বিড়ি টিড়ি খাচ্ছিল হবে। তোমার যদি অতই ভয় করে তাহলে এসো, এই ঘাসের উপর বসে পড়ো। সেই ভালো, কিন্তু সাপ টাপ নেই তো? এই শীতে সাপ? তুমি কি বিলেত থেকে এলে নাকি? হ্যাঁ, বসো। বেশ, এবার চট করে বলে ফেলো তো কি জন্য ডেকেছো। আমার হাতে কিন্তু সময় বেশি নেই। মধু বর্মনকে বলি চড়ালে কেন? মধু ক্রমশ আমার হাতের বাইরে চলে যাচ্ছিল, বিপজ্জনক পথে পা বাড়িয়েছিল। দেখো, পয়সা আমিও চাই, কিন্তু অতটা রিস্ক নিতে চাই না। আমাকে এখনো অনেক দিন ধরে পয়সা রোজগার করে যেতে হবে। কেন তা তুমি জানো। তাই আমার এই ছদ্মবেশটা প্রয়োজন। মধু আর 2-1 দিন বেঁচে থাকলে আমি এক্সপোজড হয়ে যেতাম। সেটা আমি গুলাবি খুন হওয়ার পরেই বুঝতে পেরেছিলাম। আর তাছাড়া কি সেটা আমি জানি। মধু তোমার রাইভাল হয়ে উঠছিল। ড্রাগ বিক্রির পয়সায় অল্প দিনে প্রচুর ক্যাপিটাল জমিয়ে ফেলেছিল, আর সেই ক্যাপিটাল দিয়েই ও তোমার সাম্রাজ্যে ঢুকে পড়ার চেষ্টা করছিল। চাকর থেকে মালিক হয়ে উঠছিল, ঠিক কিনা? হ্যাঁ। তুমি আমার সম্বন্ধে যতটা জানো, আমার স্ত্রীও অতটা জানে না। জগতের নিয়মই তাই। প্রেমিকা স্ত্রীর থেকে 1 পা এগিয়েই থাকে। তোমার চোরা শিকারের ব্যবসাও এখন। বারবার চুরি, চোরা এই সব শব্দগুলো ব্যবহার করো না তো, শুনতে খারাপ লাগে। সরি, কিন্তু আমার কি হবে বলো তো? মানে? মধু বর্মনকে তো সরিয়ে দিলে, এবার প্রমিত ব্যানার্জির উপর চাপটা রাখবে কি? মধু এই ব্যাপারটা এত ভালো কাজ করছিল, খুব খুব ক্ষতি হয়ে গেল আমার। যে তোমাকে তোমার নিজের হোটেলের ঘরে রেপ করতে গিয়েছিল, তার জন্য এত দরদ তোমার? ওটা এমন কিছু গরিত অপরাধ নয়। একলা ঘরে আমাকে দেখলে অনেকেই মাথা ঠিক রাখতে পারে না। ওসবের সঙ্গে ব্যবসার সম্পর্ক নেই। তা না হলে ওকে সেদিন বাঁচিয়ে রাখতে গেলাম কেন? ইনফ্যাক্ট তোমাকে একটা কথা বলি, মধু যদি আমার হাতে শিরোমণির গড় তুলে দিতে পারত, তাহলে আমি ঠিকই করে রেখেছিলাম। ও সেদিন যা চেয়েছিল তা ওকে দিয়ে দিতাম, কিন্তু তুমি তার উপায় রাখলে না। এখন বলো আমার কি ব্যবস্থা করবে? কি এসব কি অসভ্যতা শুরু করলে? এই কি হচ্ছেটা কি?
আগে কাজের কথাটা শেষ করো। ব্যানার্জি সাহেবের ওপর তোমার যা ইনফ্লুয়েন্স, তাতে তুমি যদি একবার বলো শিরোমণির ঘরটা আমাকে দিয়ে দিতে, উনি ঠিক রাজি হয়ে যাবেন। কিন্তু তুমি কি সেটা বলবে? সত্যি আমার পক্ষে এরকম কিছু বলা মুশকিল। তাহলে তো প্রশ্ন উঠবে, আমার কি ইন্টারেস্ট? আমার একটা প্রকৃতিপ্রেমিক ইমেজ রয়েছে, সেটা ভুলো না। এরকম প্রপোজাল আমার মুখ থেকে বেরোনোটা সেক্ষেত্রে অস্বাভাবিক নয়। তুমি তাহলে তোমার ইমেজ নিয়েই থাকো, নিজের ব্যবসা বাড়িয়ে যাও। শুধু মনে রেখো, এটা বিশ্বাসঘাতকতা। তুমি সাহায্যের আশ্বাস দিয়েছিলে বলেই তো আমি এই প্রজেক্টের কথা ভেবেছিলাম। বসো না, কতদিন পাইনি তোমাকে। আমি 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 কথা দিচ্ছি, ব্যানার্জি সাহেবকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করব। আর যদি তা নাও পারি, অন্তত জঙ্গলের ল অ্যান্ড অর্ডারের 12টা বাজানোর কাজটা তো চালিয়ে যেতে পারবো। এখন একবার হ্যাঁ প্লিজ শোনো না। নিকষ অন্ধকারের মধ্যেও নারী শরীরের নগ্নতার আভা রজনীগন্ধার পাপড়ির মতন ফুটে উঠল। ঘাস জমির ওপর মিথুনরত সেই যুগলকে দেখে চিতল হরিণেরা পাড়ি জমাল অন্য বিচরণ ক্ষেত্রে। রাতের জঙ্গলের ফিসফাসের সঙ্গে মিশে গেল পুরুষটির ঘন শ্বাস আর রমণতৃপ্ত নারীটির শীতকার। একটু পরে আলিঙ্গন খুলে নারীটি বলল, সরো সরো, কি করছোটা কি? সরো না, আমি উঠি। সরো, গাড়ি রয়েছে সেই রিভার বেডে, নিজেই ড্রাইভ করে এসেছি। পুরুষটি দ্বিরুক্তি না করে তার শরীরের ওপর থেকে দ্রুত গড়িয়ে সরে গেল প্রয়োজনের চেয়েও অনেকটা বেশি, জঙ্গলের ভেতরেই যেন আবার। সেই দিকে অবাক হয়ে তাকিয়ে নারীটি প্রথমে উঠে বসল। তারপর খুলে রাখা শাড়ি এক হাতে জড়ো করে নিয়ে উঠে দাঁড়াল। জঙ্গলের দিকে তার মুখ, পিঠের দিকে ভুটান পাহাড়। তারপরেই সে মুখ থুবড়ে পড়ে গেল মাটির উপরে। মৃত্যু আক্ষেপে থরথর করে কেঁপে উঠেই স্থির হয়ে গেল নগ্ন শরীরটা। ভুটান পাহাড়ের দিক থেকে ফায়ারিংয়ের শব্দটা এপারে এসে পৌঁছল বুলেটের একটু পরে। মুচকি হেসে পুরুষটি বনের পথ ধরে হাঁটা লাগাল হরিণডুবি বাংলোর দিকে। আজ আর ছাগলেরা নয়, সোনারু মাঝি প্রথম দেখতে পেল বিনতা মেহরার মৃতদেহটা। কারণ আগের মৃতদেহগুলোর পরনে ছিল ঘাস মাটির সঙ্গে রং মেলানো ইউনিফর্ম, যা তার বুড়ো চোখে ধরা দেয়নি। কিন্তু আজ যে মেয়েটা মরে পড়ে আছে, তার শরীরে কিছুই ছিল না। সবুজ ঘাসের উপর এলিয়ে পড়া অনেকখানি কালো চুল, সাদা চামড়া আর একদলা লাল রং, টকটকে লাল। এবারেও বিট অফিসার সজল দত্তই মৃতদেহটাকে আইডেন্টিফাই করলেন। কারণ তিনি এর আগে আলিপুরদুয়ারে 3-4 বার এবং শিরোমণির গড়ে একবার বিনতা মেহরাকে দেখেছেন। এর কিছুক্ষণ পরেই একজন গ্রামবাসী বিনতা মেহরার গাড়িটাকে নদীর চরে দাঁড়িয়ে থাকতে দেখে। দেবেশ কাশ্যপ এবং অন্যান্য 2-1 পুলিশ অফিসার যারা তদন্তে এসেছিলেন, তারা গ্রামবাসীদের প্রশ্ন করে জানতে পারলেন ওরা কাল রাত 8টা নাগাদ ওই গাড়িটার শব্দ পেয়েছিল। অন্ধকার আকাশে ছিটকে ওঠা হেডলাইটের আলো কেউ কেউ ঘরের দাওয়ায় বসে দেখেছিল। তবে ওরা স্বাভাবিকভাবেই ভেবেছিল ফরেস্টের জিপ নিয়ে কেউ কাজে বেরিয়েছে। বডি পোস্টমর্টেমের জন্য জলপাইগুড়িতে রওনা করিয়ে দিয়ে দেবেশ কাশ্যপ যখন আলিপুরদুয়ারে ফিরলেন, তখন দুপুর হয়ে গেছে। তবে আগে তাকে অফিসের বাইরে অপেক্ষারত সাংবাদিকদের সামলাতে হলো। স্যার, পরপর এভাবে জঙ্গলের ভেতরে ওই ঘন অন্ধকারে খুন, শুধু ফরেস্ট গার্ড নয়, মেয়েদের এই খুন কি তবে অন্য কোনো কারণে? আপনাদের কি মনে হয়? এই মুহূর্তে ঠিক বলতে পারছি না, তবে ভদ্রমহিলা মৃত্যুর ঠিক আগে শারীরিকভাবে কারোর সঙ্গে মিলিত হয়েছিলেন। তার মানে রেপ নয়, লাভ মেকিং? ঠিক তাই। মিসেস মেহরার শরীরে বলপ্রয়োগের কোনো চিহ্ন পাইনি, কিন্তু ওই পরেরটার চিহ্ন ছিল। বিনতা মেহরা ছিলেন আপনাদের সংবাদপত্র জগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। ইনফ্যাক্ট তাঁর আত্মীয়রা এখনও একটা সংবাদপত্র চালাচ্ছেন। কাজেই আমার অনুরোধ, এই মুহূর্তে এমন কিছু লিখবেন না যাতে সেই পরিবারটির সম্মান ধুলোয় লুটিয়ে যায়। তদন্ত শেষ হতে দিন,
তারপর আমি আপনাদের ডেকে সব কথা জানাবো। সাংবাদিকরা পত্রপাঠ, তাদের টেপ রেকর্ডার এবং নোটবুক ব্যাগে পুরে ফেলে প্রস্থান করলেন। পোস্টমর্টেমের রিপোর্ট পরদিনই পাওয়া গেল। অবজারভেশনের ওপর নির্ভর করে দেবেশ কাশ্যপ যা বলেছিলেন তার সবটাই মিলে গেল। বিনতার শরীরের ভেতর স্পার্ম পাওয়া গেছে, অত্যাচারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সঙ্গমের পরেই তার পিঠে বুলেট এসে বেঁধে। রিগর মর্টিসের ধরন থেকে বোঝা যাচ্ছে মৃত্যু হয়েছিল দেহটা আবিষ্কারের কয়েক ঘন্টা আগে, তার মানে গভীর রাত্রিতে। ফরেন্সিকের রিপোর্ট আগেরটারই হুবহু কপি। বুলেটটা এসেছিল অন্তত 2.5 কিলোমিটার দূর থেকে, কৌণিকভাবে নিচু হয়ে। সোজা কথায় আগে যেখান থেকে এসেছিল সেখান থেকেই, নদীর ওপারের পাহাড় থেকে। ঘাসের উপর কোনো পায়ের ছাপ পাওয়া যায়নি। নগ্ন শরীরে কোনো আঙুলের ছাপ পাবার তো প্রশ্নই ওঠে না। পুলিশ কুকুর এসেছিল, কিন্তু জঙ্গলের হাজার হাজার ফুল, পাতা, জন্তু, জানোয়ার, পাখির গন্ধের মধ্যে সে বেচারা বিনতার সঙ্গীর ঘ্রাণ হারিয়ে ফেলে রণে ভঙ্গ দেয়। প্রমিত দেবেশ কাশ্যপের অফিসে এসে পৌঁছল সন্ধেবেলা। দেখলেই বোঝা যাচ্ছে তার চুলে বহুক্ষণ চিরুনি পড়েনি। শার্টের পিছন দিকটা ট্রাউজারের কোমর থেকে বেরিয়ে এসেছে, সেদিকে তার খেয়াল নেই। এমনকি দেবেশ কাশ্যপ যখন তার দিকে একটা সিগারেট পাড়িয়ে দিলেন, তখন সে সেটাকে উল্টো দিক করে ধরিয়ে ফেলতে যাচ্ছিল। কাম অন ব্যানার্জি সাহেব, এত ভেঙে পড়ছেন কেন? ভেঙে পড়ব না? আমার চাকরির জায়গাটাই তো বদ্ধভূমি হয়ে গেল। গত 1 মাসে এই নিয়ে 5টা মার্ডার হলো। তো মার্ডারগুলো কি আপনি করেছেন নাকি? নিজেকে এত রেসপন্সিবল করবেন না। কিন্তু কাশ্যপ সাহেব, একটা ব্যাপার ভেবে দেখেছেন? যে 2 জন মানুষকে আমরা টেররিস্টদের ডান হাত বাঁ হাত ভেবেছিলাম, তারা দুজনেই কিন্তু শেষ হয়ে গেল। তার মধ্যে বিনতা মেহরা তো সরাসরি টেররিস্টদের গুলিতেই খুন হলো, আর মধু বর্মন লাপাতা। প্রশ্ন হচ্ছে, তাহলে কে সেই ইনসাইডার? বিমল বাবুয়াদের ফাঁদে ফেলার জন্য কে সেদিন নদীর চরে বন্দুকের ফাঁকা আওয়াজ করেছিল? কে আপনাকে ড্রাগ পাচারের খবর দিয়েছিল? আর কে ছিল বিনতার গোপন প্রেমিক, যে বিনতাকে দূরের বন্দুকবাজদের নিশানা বানিয়ে দিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, যেটা যার সমাধান করতে পারলে আমার মনে হয় সবকটা প্রশ্নের উত্তর পেয়ে যাব, সেটা হলো কেমনভাবে অন্ধকারেই সহজ হচ্ছে মানুষ মারার কাজ। বিনতার আত্মীয়রা বোধহয় পলিটিক্যাল প্রেশার ক্রিয়েট করছে। শুনছি অপারেশন অল ক্লিয়ারের ঢঙে ভারত ভুটান যৌথ বাহিনী মিলে জয়ন্তীর ওপারের পাহাড়গুলোয় কাউন্টার অ্যাটাক শুরু করবে। তা করুক, সেটা ভালো হবে, কিন্তু তাতেও আমাদের ঘরের কাছের বিশ্বাসঘাতকটির গায়ে হাত পড়বে না কাশ্যপ সাহেব। আর সে যতদিন থাকবে ততদিন এই টাইগার রিজার্ভের পশু পাখি, গাছপালা বা মানুষ কেউই নিরাপদ নয়। তাকে ধরার কাজটা আমাকে আপনাকেই করতে হবে। গত কয়েকদিনে ফ্রিঞ্জ এরিয়া একটু একটু করে স্বাভাবিক হয়ে আসছিল। আমি ভাবছিলাম আর 2-1 দিন দেখে গ্রামবাসীদের জঙ্গলে যাতায়াত করার পারমিশন দেব। বুঝতেই পারছেন, পাতা কুড়োনোর কিংবা জড়িবুটি সংগ্রহের কাজ বন্ধ থাকলে ওদের পেট চলে না। ভেবেছিলাম নাইট পেট্রোলিংটাও শুরু করব। আবার ফরেস্ট গার্ডদেরও বুঝিয়েছিলাম। আমি নিজেও তাই বিশ্বাস করতে শুরু করেছিলাম যে বিমল বাবুয়াদের মৃত্যু একটা স্ট্রে ইনসিডেন্ট, হঠাৎ ঘটে যাওয়া ঘটনা। বারবার ওরকম ঘটবে না, কিন্তু বিনতা মেহরা একইভাবে খুন হলো। আমার সব পরিকল্পনায় জল ঢেলে দিল কাশ্যপ সাহেব। আবার অনির্দিষ্টকালের জন্য নাইট পেট্রোলিং বন্ধ করে দিলাম। আপনি হয়তো জানেন না, গত 15 দিনের মধ্যে পোচাররা একটা দাঁতাল হাতি আর 3টে চিতাকে মেরেছে। গল্প এখানে হাওয়ায় উড়ে মাটির নিচ থেকে ব্যাঙের ছাতার মতন মাথা ফুঁড়ে ওঠে। দুটি মিনাজুড়ি গ্রামের একটা ভাঙাচোরা মাটির ঘরের দাওয়ায় বসে গল্প শুনছিল। গল্প বলছিল এক খুনে বুড়ি। তার বয়স কত তা সে নিজেও ঠিক বলতে পারছিল না। কোচবিহারের রাজকন্যা মহারানী গায়ত্রী দেবীর বিয়ের বছরে আমারও বিয়ে হয়েছিল।
নতুন বরের হাত ধরে এই জঙ্গল ভেঙে পায়ে হেঁটে কোচবিহার গিয়েছিলাম ওই বিয়ে দেখতে। দুটি হিসেব করে দেখল সেটা 71 বছর আগের ঘটনা। বুড়ি সেই একই গল্প শোনাচ্ছিল, যা একটু উলট পালট হয়ে এখানকার সব আদিবাসীদের মুখে মুখেই ফেরে। সেই অতীত গৌরবের গাথা, রাজা শিরোমণির অতি বিস্তৃত রাজ্যপাটের কথা। দুটি নোটবুকে নোট নিচ্ছিল। একটা ব্যাপার দুটি এই কদিনে বুঝে ফেলেছে, এখানকার সবকটা গ্রামই তৈরি হয়েছে একদিকে জঙ্গল আর অন্যদিকে জয়ন্তী নদীকে রেখে। বেঁচে থাকার জন্যে গ্রামবাসীদের ওই দুটিকেই প্রয়োজন। রাজার পক্ষে যেসব দেবতা অপদেবতারা যুদ্ধ করেছিলেন তারাও দুটির প্রায় অচেনা, আবার কিছু কিছু চেনাও লাগল। যেমন বুড়ির বলা মাসান বাবার বর্ণনা থেকে দুটি বোঝে সেই দেবতার সঙ্গে শিব ঠাকুরের অনেক মিল। জটাজুট, ভুঁড়ি, বাঘছালের কৌপিন। শেষ কথা হচ্ছে, রাজার শিরোমণি তার অভিশাপের মেয়াদ শেষ হলে আবার ফিরে আসবেন ওই শিরোমণির গড়ে। গল্পের এই জায়গাটায় পৌঁছে দুটি একটু হেসে ফেলেছিল। বুড়ির সেটা চোখ এড়ায়নি। সে প্রশ্ন করল, হাসছো কেন? বিশ্বাস হচ্ছে না বুঝি? না, বিশ্বাস হচ্ছে না তো। অতদিন আগে মরে যাওয়া মানুষজন ফেরে কখনো? তোমার বড়ও তো মরে গেছে, সে কি ফিরবে? শোনো বেটি, রাজা শিরোমণির কথা আলাদা। আমি নিজে দেখেছি। কি দেখেছো? রাজা শিরোমণি স্বর্গ থেকে এসে তার দুর্গা বাড়িটা ঠিকঠাক আছে কিনা দেখে যাচ্ছেন। ও, তা কিরকম দেখলে রাজামশাইকে? গায়ে সোনার জামা, মাথায় ছিঁড়ের মুকুট? না না, সেসব এখন আসবে কোত্থেকে? তিনি এখনো শরীর ফিরে পাননি তো, অভিশাপ তো কাটেনি। তাহলে দেখলাম তার চলার পথে পায়ে চিহ্ন ফুটে উঠেছে আলোয় আলোয়। আলোয় আলোয় পায়ের ছাপ? কখন দেখলে? কোথায়? কি বলবো মা, যারেই বলি কেউ বিশ্বাস করে না। এই তো গত বছর শ্রাবণ মাসের ঘটনা। গিয়েছিলাম শিরোমণির ঘরে বলি চড়াতে। নাতি হয়েছিল তো তাই। আমাদের এই গ্রাম থেকে জঙ্গলের মধ্যে দিয়ে একটুখানি পথ তো, তাই দেরি করেই বেরিয়েছিলাম। তারপর ফেরার সময় কি বৃষ্টি যে নামলো, ভাবলাম একটু অপেক্ষা করেই যাই, বৃষ্টিটা একটু ধরুক। এই করতে করতে অন্ধকার নেমে এলো। তখন দেখলাম আর দেরি করা ঠিক হবে না, তো বেরিয়ে পড়লাম। গড়ের পেছন দিকটায় একটা সঁড়ি পথ আছে, একেবারে নদীর বুকে গিয়ে মিশেছে। ওই রাস্তাটায় গেলে পথ অনেকটা কম হয়। সমস্যা একটাই, পুরোনো দিনের পাথরে বাঁধানো রাস্তা তো, বৃষ্টিতে খুব পেঁচল হয়ে থাকে। রাজা শিরোমণির নাম নিয়ে ওই রাস্তাতেই পা ফেললাম। আর তার একটু পরেই দেখলাম। কি দেখলে? দেখলাম অনেকটা দূরে ওই রাস্তাতেই একটা একটা করে পরিষ্কার পায়ের ছাপ ফুটে উঠছে। যেমন জোনাকি পোকায় আলো হয় না, ঠিক সেরকম আলোয় করা পায়ের ছাপ। একটা, দুটো, তিনটে এগিয়ে এগিয়ে যাচ্ছে, আর পেছনের পায়ের ছাপগুলো একটু বাদে মুছে যাচ্ছে। আমি তো ভয়ে কাঁপতে কাঁপতে বসে পড়লুম। মাসি! গুরু গম্ভীর গলার আওয়াজে দুতি আর বুড়ি দুজনেই চমকে উঠল। রূপেন শইকিয়া কখন যে তার কাজ সেরে পেছনে এসে দাঁড়িয়েছিলেন
ওদের দুজনের মধ্যে কেউই তা খেয়াল করেনি। এসব কি আজে বাজে গল্প শোনাচ্ছ দিদিমণিকে? এই গল্পগুলোই তো আমি শুনতে চাই, এগুলোই আমার গবেষণার বিষয়। তুমি এখন উঠে এসো, আবার পরে এসে শুনবে। আজ আমাকে অন্য জায়গায় যেতে হবে। ঠিক আছে। ওকে হরিণডুবি বাংলোয় নামিয়ে দিয়ে রূপেন আবার কোথায় যেন বেরিয়ে গেলেন। দুটি ঘড়ি দেখল, মাত্র 3:30 বাজে। সে ঠিক 15 মিনিট সময় কাটালো বারান্দায়। এক কোনায় রূপেন শইকিয়ার গাছগাছরা স্যাম্পেল প্যাকেটগুলো যেখানে জড়ো করা রয়েছে সেইখানে। সেখান থেকে নিজের হ্যান্ডব্যাগটার মধ্যে একটা বড় প্যাকেট পুরে নিয়ে বাংলোর চৌহদ্দি পেরিয়ে দ্রুত পায়ে হরিণডুবি গ্রাম পেরোল। গ্রাম পেরিয়ে একেবারে হরিণডুবি বিট অফিসের দরজায় পৌঁছে টোকা দিল। বিট অফিসার সজল দত্ত দুটিকে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ম্যাডাম, কোনো প্রবলেম হলো নাকি? না, প্রবলেম কিছু নয়। একবার আরটিসিতে আমাকে ব্যানার্জি সাহেবের সঙ্গে কথা বলিয়ে দিতে হবে। না মানে এখন তো বিশ্বাস করুন, ব্যাপারটা খুব জরুরি। তা না হলে এরকম রিকোয়েস্ট আমি করতাম না। ঠিক আছে, ভেতরে আসুন। স্যার, মিস সেনগুপ্ত আপনার সঙ্গে কথা বলতে চান। ওভার। ও, দিন ওনাকে। হ্যাঁ স্যার। কি ব্যাপার দুতি? তুমি তুমি এক্ষুনি একবার আসতে পারবে? কেন, কিছু প্রবলেম হয়েছে? এখন কিছুই আমি বলতে পারবো না, কিন্তু বিশ্বাস করো ব্যাপারটা খুব জরুরি। তুমি প্লিজ একবার এসো। বেশ, আসছি। তুমি বাংলোতেই ওয়েট করো। ওভার। সাহেবকে তুমি তুমি করে কথা বলছেন ম্যাডাম, দেখা করতে বলছেন। ইস, ছি 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 ছি, আগেই বোঝা উচিত ছিল আমার। দুটো বড় সাইজের দেশি মুরগি এতক্ষণে বাংলো রান্না করে পাঠিয়ে দিতে হতো। অবশ্য ব্যানার্জি সাহেব সেটা জানতে পারলে গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দিতেন আমার। আমি কিছুই বুঝতে পারছি না। উঠে পড়ো, চলো চলো, স্টার্ট দাও, একদম সময় নেই। আরে কোথায় যাব, কিসের সময় নেই সেটা তো বলবে। যেতে যেতে সব বলছি। তুমি আলিপুরদুয়ার চলো, কাশ্যপ সাহেবের অফিসে। ওখানে গিয়ে আমি সব বলবো, তখনই বুঝবে কেন বলছি। একটু সময় নেই। প্রমিত অবাক। দিন 15 আগে যে আত্মমগ্ন থতমত খাওয়া মেয়েটাকে প্রথমবার অফিসে দেখেছিল, সেই মেয়েটা কেমন যেন বদলে গেছে এখন। কি অসম্ভব আত্মবিশ্বাসী দেখাচ্ছে ওকে। এক মিনিট, একটা ভুল হয়ে গেছে। দুটি লাফ মেরে দৌড়ে ঢুকে গেল বাংলোর মধ্যে। একটু বাদেই ফিরে এলো। কি ভুলে গিয়েছিলে? বাংলোর কেয়ারটেকারকে বলে এলাম রূপেন শইকিয়া ফিরে এলে তাকে বলতে যে আমার জ্যাঠামশাই, মানে যিনি তোমাদের বড় সাহেব, তিনি হঠাৎ কলকাতা থেকে আলিপুরদুয়ারে এসেছেন অফিসের কাছে। আমাকে দেখতে চেয়েছেন। তুমি তাই গাড়ি নিয়ে আমাকে নিতে এসেছো। কিন্তু একটু কাঁচা মিথ্যে হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে এর চেয়ে ভালো কিছু মাথায় এলো না। দুতি আর প্রমিত যখন জলপাইগুড়িতে দেবেশ কাশ্যপের বাংলোয় পৌঁছল, তখন সন্ধে হয়ে গেছে। কাশ্যপ সাহেবকে রাস্তা থেকেই প্রমিত ফোন করে জানিয়েছিল যে তারা আসছে, তাই তিনি আর অন্য ভিজিটর রাখেননি। তিনজনে সোফায় বসার পর দুতি তার হ্যান্ডব্যাগ থেকে একটা ছোট্ট প্যাকেট বার করে দেবেশ কাশ্যপের হাতে দিল। এটা কি? না, বুঝতে পারলাম না। প্রমিত হাতটা বাড়িয়েছিল। তার হাতে গুঁড়োটা চালান করে দিয়ে দেবেশ কাশ্যপ আবার বললেন, এটা কি জিনিস ম্যাডাম? বলছি, তার আগে আপনি আমার একটা উপকার করুন। বলুন। আপনি বলেছিলেন মধু বর্মনের ডেনগুলোতে আপনারা রেড করেছিলেন। আপনার লোকেদের বলুন ওসব জায়গায় যা কিছু পেয়েছে তার মধ্যে ঠিক এইরকম গুঁড়ো ভর্তি প্যাকেট ছিল কিনা জানাতে। যদি পেয়ে থাকে তাহলে সেটাকে যেন যত্ন করে রেখে দেয়। সামনের কফি টেবিল থেকে ল্যান্ড ফোনটা তুলে নিয়ে দেবেশ কাশ্যপ কাকে যেন ঠিক সেই রকম নির্দেশই দিলেন। তারপর ফোনটা নামিয়ে রেখে বললেন, আর বিমল, পাবুয়া, সন্দীপ আর মিসেস মেহরার জামাকাপড় এখনও পুলিশ কাস্টাডিতেই থাকার কথা। ওগুলোকে আবার ফরেন্সিকে পাঠান। কি দেখতে হবে? দেখতে হবে ওই সব পোশাকে এই গুঁড়ো জিনিসটার কোনো ট্রেস পাওয়া যায় কিনা। আবারও ফোনে নির্দেশ গেল। তারপর দেবেশ কাশ্যপ বললেন, নাও ইটস ইয়োর টার্ন টু এক্সপ্লেইন। বলছি কাশ্যপ সাহেব, তার আগে দুটো গল্প বলি।
গল্প দুটো শুনেছিলাম কলেজের সেকেন্ড ইয়ারে, বটানির পাস ক্লাসে। নন্দিনী ম্যাডাম আমাদের বটানির একটা অদ্ভুত ফেনোমেনা বোঝাতে গিয়ে এগুলো বলেছিলেন। ভাগ্যিস বলেছিলেন, তাই ব্যাপারটা মনের মধ্যে গেঁথে গিয়েছিল। সন 1864, রাশিয়ার স্টারিয়া লাডোগার সেন্ট জর্জ চার্চের এক ব্যভিচারী যাজক পানশালা থেকে আকণ্ঠ মদ খেয়ে চার্চে ফিরছিলেন। রাত হয়ে গেছে অনেক, চারিদিকে নিকষ অন্ধকার। যাজকের পা টলছে, মনে তার প্রচণ্ড পাপবোধ। চার্চের প্রধান রোজই তাকে এই ব্যভিচারের জন্যে তিরস্কার করছেন, ভয় দেখাচ্ছেন নরক পাশে। তবু তিনি কিছুতেই নেশা আর নারী থেকে দূরে থাকতে পারছেন না। ঈশ্বর তার এই জীবনধারাকে ক্ষমা করবেন ভাবতে ভাবতেই তিনি যেন তার প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। অন্ধকার দিগন্ত থেকে একটা আগুনের গোলা নিঃশব্দে কিন্তু প্রচণ্ড গতিতে সেই যাজকের দিকে ভেসে এলো। শয়তান, শয়তানই নিশ্চয়ই তার অনুচরকে পাঠিয়েছে তাকে টেনে হিঁচড়ে নরকে নিয়ে যাওয়ার জন্যে। যাজক তৎক্ষণাৎ মাটিতে হাঁটু গেড়ে বসে উচ্চৈস্বরে প্রার্থনা শুরু করে দিলেন, হে প্রভু, রক্ষা করো, রক্ষা করো এই পাপীকে। সেই প্রার্থনার জেরেই নিশ্চয়ই আগুনের গোলাটা তাকে না ছুঁয়ে একটু দূর দিয়ে অন্য দিগন্তে মিলিয়ে গেল। যাওয়ার সময় খুব কাছ থেকে একবার তার চেহারাটা দেখতে পেয়েছিলেন সেই যাজক। হাঁসের মূর্তি ধরে এসেছিল শয়তানের অনুচর, জ্বলন্ত এক রাজহাঁস। দ্বিতীয় গল্পটা অনেকটা একই রকমের। সেই রাশিয়ান যাজকের মতোই অত্যন্ত অধীর হয়ে গিয়েছিল এক ডাচ নৈশ প্রহরী। সময়টা 19 শতকের গোড়ায়। পাপুয়া নিউগিনিতে তখন ওলন্দাজরা সবে উপনিবেশ করে তুলছে, আর তাদের বাধা দিচ্ছে সেখানকার স্বাধীনতাপ্রিয় আদিবাসীরা। যখন তখন ডাচদের গড়ে তোলা ছোট শহরগুলোকে বিষাক্ত তীরধনুক নিয়ে আক্রমণ করছে তারা। তাদের ভয়েই শহরগুলোর সীমানার বাইরে সারা রাত নৈশ প্রহরার ব্যবস্থা করতে হয়েছিল। এই গল্পের নায়ক ছিল তেমনই এক নৈশ প্রহরী। রাতটা ছিল মেঘে ঢাকা, বেশি দূর দেখা যায় না। তা সত্ত্বেও সেই নৈশ প্রহরীর একটু অসুবিধা হলো না পায়ের ছাপগুলো দেখতে। সেগুলো যেন আগুন দিয়ে আঁকা পায়ের ছাপ। একটা একটা করে অমন জ্বলন্ত পায়ের ছাপ সমুদ্র থেকে উঠে ভিজে বালির বালিয়ারি পেরিয়ে শহরের দিকে আসছে, যেন কোনো অশরীরী সামুদ্রিক দানব তাদের শহরকে গিলে খেতে আসছে। প্রাণ ভয়ে চিৎকার করতে করতে প্রহরীটি শহরের লোকজনকে সতর্ক করতে দৌড়ল। এরকম গল্প তুমি কদিন আগে শোনোনি? হ্যাঁ, শুনেছি, মানে ওই সোনারু মাঝির মুখে। সে শিরোমণির গড়ের পেছন দিকের রাস্তায় কখনো কখনো আলোমাখা বেজি কিংবা সাপকে দৌড়দৌড়ি করতে দেখেছে। আমিও আজ এরকম একটা গল্প শুনেছি মিনাজুরি গ্রামের এক বুড়ির কাছ থেকে। সে ওই একই রাস্তায় জ্বলন্ত পায়ের ছাপ দেখেছিল। আমি বোধহয় এই গল্পগুলোর রিলেভেন্স একটু একটু ধরতে পারছি। জ্বলন্ত পায়ের ছাপ, জ্বলন্ত প্রাণী হলে জ্বলন্ত মানুষ হতে পারে না? যদি হয় তাহলে তো সে সহজ টার্গেট, রাতের টার্গেট। এরকম কি হতে পারে? হ্যালো, শুনছি, বলো। ও আচ্ছা সামন্ত, তুমি এক কাজ করো, তুমি নিজেই প্যাকেটটা আমার কোয়ার্টারে নিয়ে চলে এসো। ইনক্রেডিবল! ইন্সপেক্টর সামন্তকে বলেছিলাম মধু বর্মনের ঘরগুলো থেকে যেসব মাল সিজ করা হয়েছে তার মধ্যে এই ডেসক্রিপশনের গুঁড়ো আছে কিনা দেখতে। বললো আছে, নিয়ে আসছে এক্ষুনি। ওদের পোশাকেও এই গুঁড়োর চিহ্ন পাওয়া যাবে, বিমল বাবু ওদের শার্টের বুকে। সৎকার করার আগে যদি বিনীতা মেহরার নগ্ন পিঠটা খুঁজে দেখা হতো সেখানেও পাওয়া যেত। আই এম শিওর অফ ইট। যখন গুলি চলে তখন উনি নুড ছিলেন, তাই ওনার পোশাকে নয় ত্বকেই থাকতো এই জিনিসটার রেসিডিউ। আই হ্যাভ গট ইউর পয়েন্ট। মিঠু, তার মানে এই গুঁড়োটাই আলোকিত করে দিচ্ছিল ওদের। কিন্তু এটা কি জিনিস? তুমি এটা কোথায় পেলে? কোথায় পেলাম কাউকে বলো না। আজ আমাকে হরিণডুবি বাংলোয় নামিয়ে দিয়ে মিস্টার শয়কিয়া কোথায় যেন চলে গেলেন। সেই সময়টা কাজে লাগিয়ে আমি ওনার গাছগাছরা স্যাম্পলের প্যাকেটগুলো ঘাঁটাঘাঁটি করে পেয়ে গেলাম। অবশ্য জানতাম পাবো, কিন্তু জিনিসটা কি বলছি। আমি একটু ইন্টারাপ্ট করছি, এটাকে আমার আদেশ বলেই ধরতে পারো। এখন থেকে যতক্ষণ না পুরো অপারেশনটা শেষ হচ্ছে ততক্ষণ তুমি আমার মেয়ের সঙ্গে এই বাড়িতেই থাকবে। ও তোমার সমবয়সী, কাজেই কোনো অসুবিধে হবে না। এখানে থাকতে বলছি কারণ তোমাকে এখন 1-2 দিন আমাদের খুব দরকার।
তাছাড়া হরিণডুবিতে তোমার ফিরে যাওয়াটা বিপজ্জনক হতে পারে। আর মিস্টার ব্যানার্জি তোমাকে যাই বোঝান, ওনার কোয়ার্টারে রাত কাটানোটাও তোমার পক্ষে ইকুয়ালি বিপজ্জনক। সেসব না হয় বিয়ে শাদির পরই হবে। লজ্জায় দুহাতে মুখ ঢাকল দুতি। পরের দেড়খানা দিন প্রমিত, দুতি এবং সর্বোপরি দেবেশ কাশ্যপের প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটল। শুধু পুলিশ নয়, সিবিআই, এনফোর্সমেন্ট, এমনকি বর্ডার সিকিউরিটি ফোর্সকে অবধি বিভিন্ন কাজে লাগানো খুব সহজ কথা নয়। বড় সাফল্য এলো মধু বর্মন ধরা পড়ায়। তাকে জয়গাঁর একটা বস্তি থেকে তুলে আনল জলপাইগুড়ি পুলিশ। ইন্টারোগেট করলেন দেবেশ কাশ্যপ নিজে। ইতিমধ্যে হরিণডুবির জঙ্গলে মারা পড়ল একটা টাস্কার, অর্থাৎ দাঁতাল হাতি, যার দাঁত দুটো চোরা শিকারীরা কেটে নিয়ে গেছে। 1.5 দিনের মাথায় দুপুরের দিকে একটা 20-22 বছরের ছোকরা হরিণডুবি বন বাংলোয় এসে রূপেন শইকিয়ার খোঁজ করল। রূপেন সেই মুহূর্তে বাংলোয় ছিলেন না। ছেলেটা অপেক্ষা করে রইল। রূপেনের ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। ছেলেটা তাকে দেখেই অত্যন্ত উদ্বিগ্ন মুখে তার কানে কানে কি সব বলে চট করে কেটে পড়ল। ছেলেটা চলে যাওয়ার পরে দেখা গেল রূপেন শইকিয়া কিছুক্ষণ থম হয়ে বসে রইলেন। তারপর বাংলোর বেয়ারাকে ডেকে বললেন, ঘর থেকে আমার জিনিসপত্রগুলো বারান্দায় বের করো, আমি এক্ষুনি বেরোবো। আচ্ছা স্যার। একটু পরে হরিণডুবি বন বাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে রূপেন শইকিয়া বোলেরোর পেছনের দরজাটা খুলে সেখানে তার সংগৃহীত গাছপালার স্যাম্পেলের প্যাকেটগুলো গুছিয়ে নিলেন। কিছুক্ষণ ধরে অন্য একটা গাড়ির ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছিল। দূর থেকে জঙ্গলের পথ ধরে এদিকেই এগিয়ে আসছে গাড়িটা। রূপেন শইকিয়া কাজ সারতে সারতে বারবার ঘাড় ঘুরিয়ে সেই দিকে তাকাচ্ছিলেন। একটা বাঁক ঘোরার পরেই জঙ্গলের আড়াল ছেড়ে গাড়িটা উঠে এলো বাংলোর সামনের সোজা রাস্তাটায়। একটা নয়, দুটো গাড়ি, একটা প্রমিতের জিপসি, আরেকটা পুলিশের উইলি জিপ। দুটো গাড়ি এসে বোলেরোর দুপাশে ব্রেক কষে দাঁড়িয়ে গেল। একটা গাড়ি থেকে নেমে এলো প্রমিত এবং দুতি, আরেকটা থেকে দেবেশ কাশ্যপ। আরে কি ব্যাপার, এই বিকেলে সবাই একসঙ্গে জঙ্গলে? কই, এটা তো পিকনিকের সময় নয়। কেন নয় মিস্টার শইকিয়া? জঙ্গলের দণ্ডমুণ্ডের কর্তা প্রমিত ব্যানার্জি যখন নিজেই উপস্থিত, তখন এনি টাইম ইজ পিকনিক টাইম। চলুন। আরে কোথায় যাব? দেখছেন না আমি এখন বাড়ি রওনা হচ্ছি। যাওয়াটা সব আবার পরের বার হবে মিস্টার শইকিয়া, নেক্সট টাইম। মানে বাড়ি গিয়ে এখন কি কিছু লাভ হবে মিস্টার শইকিয়া? কি বলতে চাইছেন আপনি? বলতে চাইছি, এখন বাড়ি ফিরে আপনি মোটেই শান্তি পাবেন না। শুনলাম ওরা আপনার বাড়ির সমস্ত ফার্নিচার এদিক থেকে ওদিক করে দিয়েছে, আলমারি থেকে সমস্ত কাগজ মেঝেতে নামিয়ে ফেলেছে, এমনকি বিছানার গদিগুলো অবধি মাঝখান থেকে নাকি চিরে ফেলেছে। কারা? সে কি, আপনি এখনো জানেন না? সিবিআই এর গোয়েন্দারা। ওরা কাল মাঝরাত থেকে আপনার গুয়াহাটি, তিনসুকিয়া আর ইটানগরের 3টে বাড়িতেই রেড শুরু করেছে। আপনি যে ব্যাংকের কাউন্টারে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাবেন, তার উপায়ও ওরা রাখেনি। সেখানেও আপনার 3টে লকার খুলে ওরা সব গয়নাগাটি, ক্যাশ এইসবের লিস্ট বানাচ্ছে। তাই বলছিলাম কি, এখন বাড়ি না ফিরে যদি আমাদের সঙ্গে একটু পিকনিকই করতে আসেন, অসুবিধাটা কোথায়? কাশ্যপের চোখের ইশারায় জিপ থেকে 2জন বন্দুকধারী কনস্টেবল নেমে এসে রূপেনের দুদিকে দাঁড়ালো। তবে বলপ্রয়োগের দরকার পড়ল না। রূপেন নিজে থেকেই তাদের সঙ্গে হেঁটে গিয়ে জিপের পেছনের সিটে বসলেন। সামনের সিটে ড্রাইভারের আসনে বসলেন দেবেশ কাশ্যপ। তার পাশে একটু ঠাসাঠাসি করে প্রমিত আর দুতি। প্রমিতের আর রূপেনের গাড়ি দুটো হরিণডুবি বাংলোর সামনেই দাঁড়িয়ে রইল। কাশ্যপ সাহেব, বলুন। আমার বিরুদ্ধে অভিযোগ কি এটাই যে আমার 2টো বাড়ি আর 3টে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে? ধনী হওয়াটা কি কোনো ক্রিমিনাল অফেন্স যে আমাকে এইভাবে পুলিশ পাহারায় গাড়িতে তুললেন? ক্রিমিনাল অফেন্সের কি অভাব আছে মিস্টার শইকিয়া? এখানে আসার আগে অবধি টেলিফোনে গুয়াহাটি থেকে যেটুকু জানতে পেরেছি বলি। আপনার তিনসুকিয়ার বাড়ির একটা লুকোনো সেলার থেকে 4টে চিতার চামড়া পাওয়া গিয়েছে, তার মধ্যে একটা দুষ্প্রাপ্য ক্লাউডেড লেপার্ডের। সম্ভবত নামদাফা স্যাংচুয়ারি থেকে জন্তুটাকে মেরেছিল আপনার পোষা চোরা শিকারীরা। গুয়াহাটির বাড়ি থেকে পাওয়া গেছে গন্ডারের খড়গ আর হরিণের শিং। তার চেয়েও ইন্টারেস্টিং ব্যাপার দেখা গেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঘেঁটে। দেখা গেছে
ফরেস্ট প্রোডাক্ট রফতানি করে আপনার ব্যবসায় যে পরিমাণ বিদেশি টাকা এসেছে অত পরিমাণ মাল আপনি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কেনে নিনি। তাহলে কিসের জন্য টাকাটা পেলেন? জন্তুর চামড়া বিক্রি করে? আবার উল্টো দিকে ওই সব অ্যাকাউন্ট থেকে আপনি বহু টাকা পেমেন্ট করেছেন চীন আর প্যালেস্টাইনের কয়েকটা কোম্পানির নামে। ওই টাকা নাকি আপনি দিয়েছিলেন ওদের কাছ থেকে মেশিন পার্টস আমদানি করেছিলেন বলে, অথচ আপনার কোনো কারখানাই নেই। চীন আর প্যালেস্টাইন থেকে কি নিয়ে এসেছিলেন মিস্টার শইকিয়া? AK-47 ইনস্যাস। আশা করি আপনার দুপাশে পুলিশ বসিয়ে রাখাটা এবারে জাস্টিফাই করতে পারলাম মিস্টার শইকিয়া। না না, আপনাকে এখনই এর কোনোটার ব্যাখ্যা দিতে হবে না। জেলে বসে এসবের বিশ্বাসযোগ্য উত্তর বানানোর চেষ্টা করবেন। ওহ, আর একটা কথা বলা হয়নি, আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট আমার পকেটেই রয়েছে। তাহলে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করলেই ভালো হতো না? অ্যাটলিস্ট আমার উকিলের সঙ্গে কথা বলার সুযোগটা পেতাম। ততক্ষণে গাড়িটা জঙ্গল ভেঙে সেই রাস্তাটায় এসে উঠেছে যার শেষ মাদার বনের শেষে। জয়ন্তীর জলের চিকিমিকি দেখা যাচ্ছে। অন্ধকার নেমে আসছে দ্রুত। জঙ্গল জেগে উঠছে। শুরু হয়ে গেছে নাইট জারদের অবিরাম টঙ্ক টঙ্ক চিৎকার, ঝিঁঝি পোকাদের কনসার্ট। শিরোমণির গড়ের দিক থেকে একবার একটা দাঁতালের ক্রুদ্ধ চিৎকারও শুনতে পাওয়া গেল। ওই নদীর কিনারাতেই গত 15 দিনে 4টে মানুষ খুন হয়েছে এই রকম অন্ধকারের মধ্যেই। গাড়িটা সেই কিনারা থেকে একটু দূরে দাঁড় করিয়ে দেবেশ কাশ্যপ ঘুরে তাকালেন রূপেন শইকিয়ার দিকে। আরও একটা ক্রিমিনাল অফেন্সের কথা আপনাকে বলা হয়নি মিস্টার শইকিয়া, সেইটা বলবো বলেই এখানে নিয়ে এলাম আপনাকে। দেখুন, আপনার পেছনে দাঁড়িয়ে রয়েছে ওই ঘন জঙ্গলে ঢাকা টিলাটা, যার মাথায় শিরোমণির গড়ের ধ্বংসাবশেষ, আর আপনার সামনে কুয়াশায় মোড়া জয়ন্তী নদীর বিস্তীর্ণ চর। নদীর ওপারে একপাল প্রাগৈতিহাসিক জন্তুর মতো দাঁড়িয়ে রয়েছে ভুটান পাহাড়ের সারি। উত্তরে হাওয়া যেন ওদেরই নিঃশ্বাস। এই তো সেই রঙ্গমঞ্চ যেখানে আপনি এক নারকীয় নাট্যপালার সূচনা করেছিলেন। সুন্দর এগিয়ে চলেছিল সেই নাটকটা। আপনি যেমনটা ভেবেছিলেন সেইভাবেই নিশ্চয় শেষ হতো। শুধু গন্ডগোলটা কোথায় হয়ে গেল জানেন? আপনার স্ক্রিপ্টে নাম ছিল না এমন একটি চরিত্র মাঝখান থেকে ঢুকে পড়ল, একটি নারী চরিত্র, নাম দেবদ্যুতি সেনগুপ্ত ওরফে দ্যুতি। সে আসার পরেই গল্পটা আপনার হাতের বাইরে বেরিয়ে গেল। এইখানে দাঁড়িয়ে এই মুহূর্তেই আমরা আপনার সেই নাটকটার উপর জবনিকা ফেলব। নাও দ্যুতি, শুরু করো। ডক্টর শইকিয়া, আপনাকে কিছু শেখানোর স্পর্ধা আমার নেই। আপনার পাণ্ডিত্য প্রশ্নাতীত। শুধু আমার ধারণাগুলো সত্যি কিনা সেটুকু জানার জন্যই আপনাকে এই কথাগুলো বলছি। আপনিও নিশ্চয়ই ক্লাসরুমে আপনার ছাত্রছাত্রীদের কখনো শুনিয়েছেন স্টারিয়া লাডোগার জ্বলন্ত রাজহাঁসের গল্প, কিংবা নিউগিনির সমুদ্রতটে জ্বলন্ত পায়ের ছাপের রহস্য। অবাক ছাত্রছাত্রীদের সামনে ক্লাসের শেষ দিকে এসে ব্যাখ্যা করে দিয়েছেন এই আপাত অলৌকিক ব্যাপারগুলোর পিছনে কেমনভাবে কাজ করেছিল এক ন্যাচারাল ফেনোমেনা, যার নাম বায়োলুমিনিসেন্স। 1100 প্রাণী এবং উদ্ভিদ নিজেদের শরীর থেকে আলো বিচ্ছুরণ করতে পারে। বায়োলুমিনিসেন্স বা জৈব প্রভা জীবজগতের সবচেয়ে আশ্চর্য ঘটনা। এই পৃথিবীতে প্রায় পরিচিত উদাহরণ হলো জোনাকি। এই ধরনের জীবদের মধ্যে সংখ্যায় যারা সবচেয়ে বেশি তাদের নাম পেরিডিনিয়ান। সমুদ্রে বসবাসকারী খুব ছোট এক ধরনের উদ্ভিদ। উত্তেজিত হলে পেরিডিনিয়ানের শরীর থেকে উজ্জ্বল আলো বিচ্ছুরিত হয়। অন্ধকার সমুদ্রের মধ্যে একটা জাহাজ যখন এগিয়ে যায় তখন কখনো কখনো দেখা যায় তার দুধারে জলতল আলোয় ঝলমল করে উঠছে। এ আর কিছুই নয়, কোটি কোটি উত্তেজিত পেরিডিনিয়ানের জৈব প্রভা। রাতের সমুদ্রের গভীরে ডুব দিয়ে ডুবুরিরা মাঝে মাঝেই মুগ্ধ হয়ে দেখেন তাদের হাত পায়ের প্রত্যেকটা নড়াচড়ায় কেমন করে আলোর ঢেউ ফুলে ফেঁপে উঠছে। এও ওই পেরিডিনিয়ানের ম্যাজিক। নিউগিনির সমুদ্রতটে ঢেউয়ের সঙ্গে সেদিন অমন কোটি কোটি পেরিডিনিয়ান আছড়ে পড়েছিল। যখনই কোনো জেলে তাদের মারিয়ে গেছে তখনই তাদের উত্তেজিত শরীর থেকে আলো বিচ্ছুরিত হয়েছে, আর বেচারা নৈশ প্রহরীটি তাকেই ভেবেছে দানবের পায়ের ছাপ। পেরিডিনিয়ানের মতোই উজ্জ্বল আলো ছড়াতে পারে নানা ধরনের ব্যাঙের ছাতা বা ফাঙ্গাস। অন্ধকার নামার পরে অনেক সময় একটা পড়ে থাকা গাছের গুঁড়িকে হঠাৎ দেখলে মনে হয় তার গায়ে আগুন ধরে গেছে, কিন্তু তা নয়,
আসলে ওই গুঁড়ির গায়ে গজিয়ে ওঠা ছত্রাকরা ছড়িয়ে দিচ্ছে জৈব প্রভাব। এমনই ছত্রাক নিশ্চয়ই গজিয়ে উঠেছিল যাজকের দেখা সেই রাজহাঁসটার বাসায়। সেই ছত্রাক থেকেই পাখিটার পালকে মাখামাখি হয়ে গিয়েছিল আলো ছড়ানো গুঁড়ো। সাধারণ রাজহাঁসটাকেই সেই আলো যাজকের চোখে বানিয়ে দিয়েছিল চমদূত। এই জঙ্গলের আদিবাসীদের সঙ্গে আপনার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ডক্টর শইকিয়া। আপনি তাদের ঘরের লোক, কাজে শিরোমণির গড় সম্বন্ধে নানান অলৌকিক গল্প আপনার অজানা থাকতেই পারে না। আপনিও কখনো না কখনো নিশ্চয়ই শুনেছিলেন ওই ধ্বংসাবশেষের পথে ফুটে ওঠা জ্বলন্ত পায়ের ছাপ কিংবা আলোকিত ছোটোখাটো প্রাণীদের কথা। আপনি নিশ্চয়ই খেয়াল করেছিলেন যে আলোকিত বাঘ কিংবা হাতি দেখতে পাওয়ার কথা ওরা কেউ বলে না, বলে বেজি কিংবা সাপের কথা, যারা মাটির সঙ্গে গা ঘষাঘষি করে চলাফেরা করে। ব্যাস, দুইয়ে দুইয়ে চার করতে আপনার সময় লাগেনি। আপনি বুঝতে পেরেছিলেন শিরোমণির গড়ের পিছনের ওই পরিত্যক্ত পেছল পথে নিশ্চয়ই এমন কোনো উদ্ভিদের আবাদ আছে যারা বায়োলুমিনেসেন্ট, উত্তেজিত হলে জোরালো আলো ছড়ায়। আপনি খুঁজে বার করেছিলেন সেই উদ্ভিদ, খুব ছোট এক ধরনের ফাঙ্গাস, লালে আর খয়েরিতে মেশানো তার রং। মাটিতে পড়ে থাকলে মাটির থেকে আলাদা করে দেখতে পাওয়া অসম্ভব, কিন্তু চাপ দিয়ে যদি একে ডলে দেওয়া যায় তাহলে কিছুক্ষণের মধ্যে তীব্র লাল আলো ছড়িয়ে দেয় এই কণাগুলো। আর যখন এমন অনেক ফাঙ্গাস একসঙ্গে ডলে যায় তখন মনে হয় সেই জায়গায় আগুন ধরে গেল। আমার ধারণা এই প্রজাতিটি বক্সার এই অঞ্চলে ছাড়া আর কোথাও হয় না। আপনি এর আবিষ্কারক, কিন্তু আপনি বিশ্বের বিজ্ঞানীদের কাছে একে তুলে ধরলেন না। আবিষ্কারকের সম্মানের চেয়ে বড় প্রলোভন কাজ করল আপনার মনে। আপনি একে ব্যবহার করলেন মানুষ মারার ফাঁদ পাতবার কাছে। এমন এক জায়গায় আপনি এই ছত্রাককে ছড়িয়ে দিলেন যেখান দিয়ে ফরেস্ট গার্ডরা বুকে হেঁটে যাবেই, যাতে যায় সেই ব্যবস্থাও আপনি করলেন। দুবার ব্ল্যাঙ্ক ফায়ার করলেন ওই ফাঙ্গাসের আবাদের সামনে দাঁড়িয়ে, আর আপনার ফাঁদে পা দিল বিমল বাবুয়ারা। ওরা জঙ্গলের মধ্যে দিয়ে সাবধানে এগিয়ে গেল। ওখানে চারিদিক না দেখে বেরিয়ে পড়া যাবে না। ওরা শুয়ে পড়ল, ক্রল করে এগিয়ে গেল নদীর সীমানা অবধি। কেউ কোথাও নেই। ওরা উঠে দাঁড়ালো, অবাক হয়ে দেখল ওদের শরীরের সামনের দিকটা আগুনের মতন উজ্জ্বল লাল আভা ছড়াচ্ছে কাঁধ থেকে পা অবধি। উল্টো দিকের পাহাড়ের নিশ্চয়ই অত্যাধুনিক রাইফেল নিয়ে তৈরি ছিল ঘাতকের দল। বিস্ময় কাটিয়ে ওঠার আগেই তাদের বুলেট এসে শুইয়ে দিল 3 ফরেস্ট গার্ডকে। এবার আমি বলি, কারণ এই কথাগুলো আজকেই গুয়াহাটি থেকে আসা রিপোর্টে জানতে পেরেছি। দ্যুতি বা প্রমিত এখনো জানে না। বিনতা মেহরার বিয়ের আগের নাম বিনতা বড়ুয়া, উনিও অসমের মেয়ে। বিয়ের পরে মারমেড গ্রুপের নর্থ ইস্টের প্রজেক্টগুলো উনিই দেখতেন। সম্ভবত এই সময়েই আপনার সঙ্গে ওনার আলাপ, এবং আলাপ থেকে গড়ে ওঠে অবৈধ সম্পর্ক। সেই সম্পর্কের মধ্যে কোথাও প্রেম ছিল না, ছিল বিশুদ্ধ লেনা দেনার সম্পর্ক, শারীরিক লেনদেন এবং আর্থিক। বিনতার সুপুরুষে আসক্তি সর্বজনবিদিত, আর আপনি যে সুপুরুষে কথা তো অন্ধেও স্বীকার করবে, তাই না? আর্থিক লেনদেনের পুরো হিসেবটা এখনো পাইনি, তবে বিনতাদের এক্সপোর্ট হাউসের মাধ্যমেই যে পশু চামড়ার বেশ কিছু গোপন কনসাইনমেন্ট বাইরে গেছে এ ব্যাপারে আমরা নিশ্চিত। বিনতার উপকার করার জন্য নয়, আপনি হরিণডুবির ভরাডুবি ঘটানোর জন্য বিনতাকে এখানে টেনে এনেছিলেন। আপনি ওকে শিরোমণির গড়ের বর্ণনা দিয়েছিলেন, ওর মাথায় ঢুকিয়েছিলেন এখানে অ্যাডভেঞ্চার ট্যুরিজম গড়ে তোলার মতলব। আপনাদের সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে মোবাইলের যে কল ট্রান্সক্রিপ্ট পেয়েছি তার থেকে সেরকমই জানা যাচ্ছে। আপনি চেয়েছিলেন বক্সা টাইগার রিজার্ভের আঁটো সাঁটো দেওয়ালে একটা বড় ফাটল ধরাতে। সেই ফাটলটাই হতো ওই হেমিংওয়ে রিসর্ট। ভবিষ্যতে ওই পথেই আপনার চোরা কারবার আরও মসৃণ হয়ে উঠত। একই মতলবে আপনি দলে টেনেছিলেন ড্রাগ ব্যবসায়ী মধু বর্মনকে। মধু আর বিনতার জোড়া আক্রমণের সামনে ধসে যাক বক্সার প্রতিরোধ, এটাই ছিল আপনার বাসনা। মধুকে ইন্টারোগেট করেছি। ওই ফাঙ্গাসের গুঁড়ো মধুই আপনাকে জঙ্গল থেকে জোগাড় করে দিত। তার বিনিময়ে আপনি ওকে পয়সা দিতেন, প্রচুর পয়সা। সেরকমই এক লেনদেনের সময় বেচারি গুলাবি শিরোমণির গড়ে পৌঁছে গিয়েছিল, ফলে তাকে মরতে হলো। এই সবই মধুকে ইন্টারোগেট করে জানতে পেরেছিলাম। মধু যেটা ভুল করেছিল সেটা হলো ও গোয়ারের মতোই সবই চেয়েছিল। নিজের ড্রাগের ব্যবসার জন্য জঙ্গলের প্রহরাহীন পথ, বিনতার আর আপনার ব্যবসার হিস্সা, আর বিনতার শরীর। তাই আমার ধারণা
মধু বর্মনকে আপনিই ফাঁসিয়েছেন। এর পেছনে শুধু ব্যবসায়িক আক্রোশ নয়, যৌন ঈর্ষাও কাজ করেছিল। মধুরও তাই ধারণা। তারপর আপনি বুঝতে পারলেন শুধু মধু নয়, বিনতাও বিপজ্জনক হয়ে উঠেছে। কারণ বিনতার ডান হাত মধুকে আপনি ফাঁসিয়ে দিয়েছেন, অথচ শিরোমণির গড় নিয়ে প্রমিত ব্যানার্জিকে চাপে ফেলার মতন জায়গায় আপনি নিজে নেই। সেখানে আপনাকে প্রকৃতি বান্ধব ভাবমূর্তি বজায় রেখে চলতে হয়। আপনার ভয় হলো বিনতা যদি কোনোভাবে আপনার আসল রূপটা আমাদের কাছে প্রকাশ করে দেন। অবশ্য বিনতা মেহরা শুধু আপনার চোরা শিকারের ব্যবসা আর টেররিস্টদের সঙ্গে যোগাযোগের কথাটাই জানতেন। বিমল বাবুয়াদের আপনি কিভাবে মেরেছিলেন তা উনি জানতেন না। জানলে নিজে মরতেন না। সাধারণত খুন করলে সবারই ধরা পড়ার একটা ভয় থাকে, সেটাই অনেক সময় ক্রাইমটা ঘটিয়ে ফেলার থেকে মানুষকে নিবৃত্ত করে। কিন্তু আপনি একেবারেই নিশ্চিত ছিলেন যে কেউ আপনাকে ধরতে পারবে না, কারণ গুলি চলছে কোথা থেকে আর আপনি কোথায়। অতএব আপনি নিশ্চিন্তে চতুর্থ খুনটির প্রস্তুতি নিলেন। কিন্তু বিনতার তো কমান্ডো ট্রেনিং নেই। সে স্বেচ্ছায় ওই ফাঙ্গাস আবাদের উপর বিমল বাবু ওদের মতন বুকে হেঁটে কোথাও যাবে না। তাহলে উপায়? এক ধরনের মাকড়সার কথা শুনেছি, যাদের মধ্যে স্ত্রী প্রাণীটি সঙ্গমের শেষে পুরুষটিকে মেরে ফেলে। আপনি ওই ধরনেরই একটা কাজ করলেন। এমন জায়গায় বিনতা মেহরার সঙ্গে মিলিত হলেন যাতে মিলনের শেষে উঠে দাঁড়ানো মাত্র আলোয় ঝলমল করে উঠল তার আদুল পিঠ। তারপরে যা হলো আমরা সকলেই জানি। বিনতার শরীর থেকে সংগৃহীত যে স্পার্মের স্যাম্পল আমাদের কাছে রাখা আছে, পরশু অবধি আমি জানতাম না কোন পুরুষের স্পার্মের সঙ্গে তা মিলিয়ে দেখব, কিন্তু এখন আমি জানি। আপনি কিছু বলবেন মিস্টার সাইকিয়া? রূপেন শইকিয়া উইন্ডস্ক্রিনের ভেতর দিয়ে বাইরে তাকিয়েছিলেন। সেইভাবেই তাকিয়ে বলে উঠলেন, আমার একটা 8 বছরের মেয়ে রয়েছে জানেন। সে তার বাবাকে ভাবে সুপারম্যান, পৃথিবীর যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে একা লড়ে যেতে পারে। আমাদের যখন বিয়ে হয় তখন আমি সামান্য একজন স্কুল শিক্ষক, তবু অনুরাধা প্রচণ্ড গর্বিত হয়েছিল একজন উচ্চশিক্ষিত মানুষের স্ত্রী হতে পারে। আজও সে আমার ধন দৌলত নয়, আমার বিদ্যার গরবেই গরবিনী। আমার বৃদ্ধ বাবা এখনো বেঁচে আছেন। জীবনে যত জনহিতকর কাজ করেছি, বিশ্বাস করুন তার সবটাই ফাঁকি ছিল না। সবটাই যে নিজের ধান্দায় করেছি তাও নয়, অনেকটাই করেছি বাবাকে খুশি করার জন্য। এমনকি বললে হয়তো বিশ্বাস করবেন না, টেররিস্টদের সঙ্গে প্রথম যখন যোগাযোগ করি সেটা ওদের আদর্শের প্রতি সহমর্মিতা থেকে, অন্য কিছু নয়। কিন্তু তারপর কি যে হয়ে গেল, ওই পয়সার নেশা ভূতের মতন ঘাড়ে চেপে বসলো, আর সেই সঙ্গে আপনাদের বোকা বানাবার নেশা। এই যে নিজে আড়ালে থেকে একটা আস্ত সাম্রাজ্য শাসন করছি, পুলিশ মিলিটারি সবাইকে খোল খাওয়াচ্ছি, এত ভালো লাগতো এই ব্যাপারটা যে কি বলবো। হ্যাটস অফ টু ইউ দুতি। ইনফরমেশন অনেকের কাছেই থাকে, কিন্তু সেই ইনফরমেশনকে কাজে লাগাতে পারে কজন? তুমি যে এত তাড়াতাড়ি এই বায়োলুমিনেসেন্সের ব্যাপারটা ধরতে পারবে বুঝিনি, জানো তো। তোমার চেহারার মধ্যে একটা সাদামাটা ব্যাপার আছে, সেটা খুবই মিসলিডিং। আমি স্বীকার করছি, তোমাকে আমি আন্ডার এস্টিমেট করেছিলাম। না হলে নিজে কখনো তোমাকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরি? হ্যাঁ, সেটাই আমার একমাত্র ব্লান্ডার। তো একটা খুব ভাইটাল ব্যাপার তুমিও ধরতে পারোনি দুটি। সেটা ধরতে পারলে তোমরা বুঝতে পারতে আমারও একজন বস রয়েছে, তিনি আবার তোমাদেরও বস। ডাবল এজেন্ট কথাটা শুনেছ? হ্যাঁ, তিনি সেই ডাবল এজেন্ট। কে সে? আমি বললেই কি বিশ্বাস করবে? প্রমাণ লাগবে না? প্রমাণ। আর সেই প্রমাণ রয়েছে ওইখানে, ওই ঘাস জমির মধ্যে, যেখানে বিনতা গুলি খেয়ে ছিটকে পড়েছিল। মিস্টার কাশ্যপ, একবার অনুমতি দিন না, একবার নামি। আপনি আর আপনার গার্ডরাও চলুন না আমার সঙ্গে, আসুন। পালাতে তো আর পারবো না। বেশ, চলুন।
ডক্টর শইকিয়া, পেছনে দেবেশ কাশ্যপ, তারও পেছনে দ্যুতি আর প্রমিত পাশাপাশি। ওরা সকলেই গাড়ি থেকে নামল। দুজন গার্ডকে দুদিকে নিয়ে সামনে সামনে যাচ্ছিলেন ডক্টর রূপেন শইকিয়া। তারপর 6 ফুটের ওপর লম্বা ভারী শরীরটা নিয়ে বিশাল একটা মাছের মতো হঠাৎ সেই ঘাস জমির ওপর লাফিয়ে পড়লেন তিনি। বিদ্যুতের মতন পিছলতে পিছলতে চলে গেলেন নদীর কিনারায়। গার্ড দুজন তাকে গুলি করার জন্য বন্দুক উঠিয়েছিল। দরকার নেই। ওদের বিস্মিত চোখের সামনে জয়ন্তীর তীরে দাঁড়িয়ে উঠলেন রূপেন শইকিয়া। তার বুকটা তখন রক্ত ছত্রাকের প্রভায় আগুনের মতো জ্বলছে। এক মুহূর্ত পরেই কাটা কলা গাছের মতন জমির ওপর আছড়ে পড়ল তাঁর শরীর। রাত্রির নিস্তব্ধতা ভেঙে ভুটান পাহাড় থেকে ভেসে এলো একটাই মাত্র ফায়ারিংয়ের শব্দ। আরও একটু পরে ডক্টর শইকিয়ার বুকের উপর থেকে আস্তে আস্তে মিলিয়ে গেল মরণ বিভা। এতক্ষণ আপনি শুনছিলেন সৈকত মুখোপাধ্যায়ের কাহিনী মৃত্যুর আলো, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।